সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাইরে যেখান থেকে আজকের এই শিক্ষার আলো .com এর ফেসবুক লাইভে শিক্ষা বিষয়ক আলোচনার সাথে সংযুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে আমাদের প্রচারকৃত আলোচনা দেখবেন, তাদের সকলের প্রতি রইল শিক্ষার আলোর পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি যে যেখানেই আছেন সুস্থ, সুন্দর ও নিরাপদে আছেন এবং স্বাস্থ্যবিধি মেনে সরকারের বিধিনিষেধগুলো মেনে চলছেন, সেই প্রত্যাশাই রাখি। শুধু দর্শক, আলোচনার শুরুতেই আমি যে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এবং মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। সেই সাথে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের শিক্ষাবদ্ধ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, যিনি ডিজিটাল বাংলাদেশের উপকার এবং ডিজিটাল বাংলাদেশের সুফল হিসেবে আজ আমরা শিক্ষক, শিক্ষা কর্মকর্তা সহ সমাজের নানা গুণীজন নিয়ে এই শিক্ষার পর্যায়ে প্রতিনিয়ত শিক্ষা বিষয়ক লাইভ আলোচনা করতে পারছি। নিশ্চয় আপনারা জানেন যে এর জন্য আমাদেরকে একত্রে মিলিত হতে হয় না। আমরা দেশের বিভিন্ন স্থান থেকে যে যারা অবস্থানে থেকেই কিন্তু এই ডিজিটাল বাংলাদেশের সুফল হিসেবে আমরা এমন একটি প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ পাচ্ছি। তো দর্শক, আজ আমরা আলোচনা করব সমকালীন শিক্ষা এবং আমাদের ভাবনা নিয়ে। আর এই আলোচনায় আমাদের তিনজন অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন। গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলার সম্মানিত সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় জনাব শিহাব হোসেন। স্যার, আমি আজকে আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। স্যার। হ্যাঁ, অবশ্যই স্বাগতম আপনাকেও লাইভ প্রোগ্রামে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং যারা আমাদের লাইভ প্রোগ্রাম দেখছেন সবাইকে মানে স্বাগতম জানাচ্ছি আমাদের, বা শুভেচ্ছা জানাচ্ছি প্রোগ্রাম দেখার জন্য, এবং সবার মতামত আশা করছি এবং আমাদের জানা অজানাকে আমরা আজকে প্রোগ্রামের মাধ্যমে জানতে পারবো। ধন্যবাদ স্যার। আমি আসবো আপনার কাছে, আপনি থাকুন আমাদের কাছে, আমাদের সাথেই থাকুন স্যার। তো দর্শক, আরো আমাদের সাথে যুক্ত আছেন মাদারীপুরের শিবচর থেকে খাড়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ কাউসার মিয়া। স্যার, আজকে আমি আপনাকে এই শিক্ষার আলো .com এর পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি স্যার। অবশ্যই। আসসালামু আলাইকুম। স্যারকে অনেক ধন্যবাদ এমন একটা সুন্দর প্রোগ্রামে আমাকে আহ্বান করার জন্য। স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এই সমকালীন শিক্ষা ও আমার ভাবনা এই অনুষ্ঠানে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ স্যার, আপনি আমাদের সাথেই থাকুন, আমি আসবো আপনার কাছে। তো দর্শক, আমাদের সাথে আরো যুক্ত হবেন। ইতিমধ্যে তিনি বারবার চেষ্টা করছেন, নেটওয়ার্ক ত্রুটির কারণে তিনি বারবারই সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। আমাদের সাথে আরো যুক্ত হবেন আলোচনা চলাকালীন অবস্থায় জনাব নাসরিন সুলতানা, প্রধান শিক্ষক, পাচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মুকসুদপুর গোপালগঞ্জ থেকে। আর এই আলোচনার পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছে আমি মারুফ সোহেল, নির্বাহী সম্পাদক শিক্ষার আলো .com। তো শুধু দর্শক, চাইলে আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, প্রশ্ন মতামত করতে পারেন আমাদের ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। নিশ্চয় আমাদের অতিথিরা আপনাদের প্রত্যেকটি মতামত এবং প্রশ্নের দিকে খেয়াল রাখবেন এবং প্রত্যেকটি প্রশ্ন তাদের আলোচনার মাঝে তুলে আনবেন। তো আর কথা নাই, আমি এবার আমাদের মূল আলোচনাতে চলে যাব। তো আলোচনা শুরুতেই আমি যাব আমাদের সম্মানিত অতিথি, সবার অত্যন্ত প্রিয় ও মানুষ এবং পরিচিত মুখ এবং শিক্ষা বান্ধব সরকারের এই যে শিক্ষা কার্যক্রম মাঠ পর্যায়ে তত্ত্বাবধানের জন্য তিনি নিবেদিত প্রাণ হিসেবে শিক্ষকদের সাথে কাজ করেন, সেই সুযোগ্য সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব শিহাব হোসেন স্যারের কাছে। তো স্যার, আমি প্রথমেই আসলে আপনার কাছে যে বিষয়টি জানতে, আপনি জানেন যে গত 17 মার্চ থেকে প্যান্ডামিক করোনার কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে। যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্যার সকাল হলেই কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠতো, কিংবা রাত পোহালেই শিশুরা খেলার মাঠে খেলতো, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজ শুনশান, নিরাপত্তা, অনেকটা তাদের অলস জীবন বা একটা বন্দি জীবনের মধ্য দিয়েই পার করছিল। কিন্তু ইতিমধ্যে আমাদের সরকারের নির্দেশনায় কিংবা আপনাদের তত্ত্বাবধানে স্যার আমাদের মাঠ পর্যায়ে যারা এই শিক্ষা ব্যবস্থাকে বাস্তবায়ন করেন, সেই মানুষ গড়ার কারিগর আমাদের শিক্ষকরা কিন্তু অনলাইন মাধ্যমে ঝাঁপিয়ে পড়েছে স্যার। স্যার, শিক্ষা ক্ষেত্রে এই যে বিবর্তন আপনি কিভাবে দেখছেন স্যার? ধন্যবাদ। প্রথমেই আমি
এম এ মারুফ স্যারকে এরকম সুন্দর একটা অনুষ্ঠানে আয়োজন করার জন্য এবং আমাদের সুযোগ দেওয়ার জন্য। এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে সমগ্র দেশের শিক্ষক এবং যারা শ্রোতা আছেন এবং দেখতেছেন আমাদেরকে সবাইকে আমাদের উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে এবং সমগ্র দেশের শিক্ষা বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। এই করোনাকালীন সময়ে আমাদের যে 17 মার্চ 2020 থেকে বিদ্যালয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, এর ধারাবাহিকতায় শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সমস্ত মন্ত্রণালয়ের শিক্ষা ব্যবস্থা, প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয়, সাথে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা, এতে সবাই একত্রে হয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন যে স্কুল কলেজ বন্ধ, যেহেতু এই জায়গায় কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসে, খেলাধুলা করে, গ্যাদারিং হয়, যাতে করোনাটা বেড়ে যেতে পারে, এর জন্য স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে। সাথে সাথে পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে সচল রাখার জন্য সংসদ, টেলিভিশন এবং বেতারের মাধ্যমে ঘরে ঘরে শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য, তাকে আমরা সাধুবাদ জানাই। এতে আমাদের প্রাণপ্রিয় শিক্ষকবৃন্দ, আমাদের যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিরলস প্রচেষ্টার মাধ্যমে তাদের পাঠদানগুলো অব্যাহত রেখেছে এবং টিভির মাধ্যমে, রেডিওর মাধ্যমে, অনলাইন ক্লাসের মাধ্যমে। সেজন্য আমরা আন্তরিকভাবে শিক্ষকদের ধন্যবাদ জানাই। এই করোনাকালীন সময়ে তারা আন্তরিকতার সাথে যে পাঠগুলো দিয়েছেন এবং আমাদের শিক্ষার্থীরা যেভাবে পাঠগুলো মানে পর্যবেক্ষণ করছেন, অভিভাবকরা, এসএমসি কমিটি এবং স্থানীয় জনগণ, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে করোনাকালীন সময়ে তারা ঘরে বসে না থেকে মোবাইল মাধ্যমে এবং ল্যাপটপ, টিভির মাধ্যমে যেভাবে শিক্ষা পাঠদানকে গ্রহণ করছেন, এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। এবং আমার শিক্ষকদের আন্তরিকতা এবং তাদের দূরদর্শিতার কারণে শিক্ষা কিন্তু এগিয়ে যাচ্ছে যতটুকু হোক। তবু কথা থেকে যায় যে তৃণমূল পর্যায়ে বা রুট লেভেলে মফস্বল এলাকায় অনেকেরই মোবাইল নাই, রেডিও নাই, টেলিভিশন নাই। তারপরে আমরা আমাদের শিক্ষকদের মাধ্যমে প্রত্যেকটা শিক্ষার্থীকে অভিভাবকদের বাড়িতে ফোনের মাধ্যমে পাঠের ব্যবস্থা করে থাকি। অভিভাবকদের বলা হয় যে আপনার ছাত্রছাত্রীর পাঠের অবস্থাকে মানে পড়ালেখার অবস্থাকে এটা খোঁজ খবর নেওয়া হয়। আমরা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আপেক্ষিক মূল্যায়ন নামক একটা মূল্যায়ন করে থাকি। প্রত্যেকটা বিদ্যালয়ে আমাদের শিক্ষকরা, প্রধান শিক্ষকের সমন্বয়ে একটা টিম গঠন করা হয়েছে সহকারী শিক্ষকদের। সেখানে সহকারী শিক্ষকরা তাদের রুটিন অনুযায়ী শিক্ষার্থীদের তারা মানে পাঠদানের ব্যবস্থা করে থাকেন এবং 15 দিন অন্তর অন্তর তারা পাক্ষিক মূল্যায়নের মাধ্যমে গ্রেডিং করছেন এবং দেখা যাচ্ছে যে এতে মানে সুফলতা পাওয়া যাচ্ছে। এবং যেহেতু একটা বছর মানে প্রায় একটা বছর শিক্ষাবর্ষটা শেষ হয়ে যাচ্ছে, শিক্ষা বছরে যেহেতু পাঠ্যক্রমটা নির্ধারিত থাকে, এই পাঠ্যক্রমটা শেষ করতে পারে, এর জন্য আমার শিক্ষকরা প্রধানমন্ত্রী এবং মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নের জন্য নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে। এই জন্য আমি আমার শিক্ষা বিভাগের পক্ষ থেকে সকল শিক্ষককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অন্ততপক্ষে আমাদের গোপালগঞ্জে আমরা যতটুকু জানি, আমার গোপালগঞ্জ অনলাইন স্কুলে আমাদের শিক্ষকরা যেভাবে নিরলস ভাবে প্রতিদিন রুটিন অনুযায়ী যে পাঠদানগুলো করে, আমাদের যারা ভিউয়ার আছেন এবং যারা এগুলো পর্যবেক্ষণ করেন, আমার মাননীয় উপপরিচালক সংস্থাপন জনাব দেলোয়ার হোসেন স্যার আমাদের সাথে সপ্তাহে অন্ততপক্ষে একবার একটা জুম মিটিং করেন সকল শিক্ষকদের নিয়ে। আমার স্যার খুবই প্লিজড, মানে হাইলি প্লিজড আমাদের কার্যক্রমে, এবং স্যার বিভিন্ন জেলার সাথেও জুম মিটিং পরিচালনা করেন। সেদিক থেকে আমরা স্যার খুবই মানে সন্তুষ্ট আমাদের গোপালগঞ্জের অনলাইন পাঠদান কার্যক্রম দেখে এবং আমাদের অ্যাক্টিভিটিস। স্যার কিন্তু আমাদের পড়া ধরেন যে আমরা যে মন্ত্রণালয়ের পরিপত্র এবং নির্দেশনা দিই, বলতে এই পরিপত্রে কত নাম কি আছে সব আমার শিক্ষকরা সব মুখস্থ বলতে পারে। এজন্য আমি চাই সরকারের আন্তরিকতার অভাব নেই, এখন আমাদের আন্তরিক হলেই এই করোনাকালীন সময়ে কোমলমতি শিক্ষার্থীদের যাতে আমরা পাঠদানের ব্যবস্থাটা করতে পারি। শিক্ষা একটা বছর যেন শিক্ষার্থীরা এই আমাদের এই পাঠদানগুলো, আমাদের শিক্ষকদের যে অক্লান্ত পরিশ্রমগুলো সফলতা আসতে পারে, সেদিকে আমরা লক্ষ্য রাখবো এবং আমি আমাদের শিক্ষকদের এই আন্তরিকতাকে সাধুবাদ জানাই। ধন্যবাদ আপনাকে। স্যার আপনার কাছে আমি আসতেই চাই। স্যার আপনি জানেন যে 17 মার্চ থেকে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেল, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দূরদর্শী সিদ্ধান্ত এবং
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যুগান্তকারী পদক্ষেপের কারণে সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আপনার রেকর্ডকৃত ক্লাস, দেশের গুণী শিক্ষকদের রেকর্ডকৃত ক্লাস প্রচার শুরু হলো স্যার। স্যার পাশাপাশি আপনি জানেন যে বাংলাদেশ বেতার এবং এফএম রেডিওর মাধ্যমে কিন্তু শিক্ষা ক্লাসগুলো প্রচার শুরু হলো। এর পাশাপাশি আপনার শিক্ষকরা নানা প্ল্যাটফর্ম থেকে কখনো নিজের টাইম লাইনে কিংবা আপনার প্রতিষ্ঠানের নামে স্কুলে কিংবা ডিস্ট্রিক্ট কিংবা আপনার উপজেলা ভিত্তিক পেজ খুলে সেখানে স্যার অনলাইনে ক্লাসগুলো রেকর্ড করে কিংবা কখনো লাইভের মাধ্যমে কিন্তু এই যে কোমলমতি শিক্ষার্থী পুষিয়ে দিতে স্যার পাঠদান শুরু করে দিল। কিন্তু স্যার আপনারা তো স্যার মাঠ পর্যায়ে একেবারেই এই যে শিক্ষকদের সাথে কাজ করেন স্যার, কিন্তু স্যার এই যে যাদের জন্য আসলে এত সব আয়োজন, সেই কোমলমতি শিক্ষার্থীরা আসলে কতটুকু লাভবান হচ্ছে কিংবা কতটুকু এখানে অংশগ্রহণ করতে পারছে, এই ধরনের কোনো পরিসংখ্যান কি স্যার আপনাদের কাছে আছে কিনা স্যার, কিংবা এ ধরনের পরিসংখ্যানের প্রয়োজনীয়তা মনে করেন কিনা, বা যদি সেই পরিসংখ্যান আপনাদের কাছে থেকেই থাকে সেটা নিয়ে আপনাদের কি পরিকল্পনা স্যার? পরিসংখ্যান বলে এক্স্যাক্টলি এটা আমি পরিসংখ্যানের তথ্যপত্র মানে এক্স্যাক্টলি মানে দেওয়া যাবে না, কারণ অনলাইন ক্লাসটা হচ্ছে শিক্ষাকে চালু রাখার জন্য, বেগবান করার জন্য, যেটা এটা একটা প্রক্রিয়া, যা চলমান প্রক্রিয়া। সরকার শিক্ষা ব্যবস্থাটাকে চলমান রাখার জন্য এবং সবার মাঝে এই মানে শিক্ষা ব্যবস্থাকে ছড়িয়ে দেওয়ার জন্য, যেহেতু এটা প্রাথমিকভাবে শুরু হয়েছে এবং বাংলাদেশের মতো একটা দেশে মানে ঘরে ঘরে মোবাইলের মাধ্যমে, রেডিও টেলিভিশনের মাধ্যমে এটা আসলে পৌঁছানোর একটা দুরূহ ব্যাপার। পাশাপাশি আমরা যেটা ব্যবস্থা করেছি শিক্ষকদের মাধ্যমে, মানে আপনার সার্কেল কয়েকটা রাউন্ড পর্যায়ে আমার শিক্ষকরা কত রাউন্ডে শিক্ষার্থীদের সাথে মোবাইল ফোনে কথা বলে এটা আমরা রেকর্ড রাখতেছি। এখন পর্যন্ত যেমন আমার উপজেলা আমি 25 থেকে 30 রাউন্ড, মানে আমার প্রত্যেক অভিভাবককে আমার ক্যাচমেন্টে বা আমার ক্লাস্টারে 25 রাউন্ড এ পর্যন্ত 25 বার কথা হয়েছে অভিভাবকদের সাথে। আমার উপজেলার আমি চিত্রটা তুলে ধরছি, এই আগে সমগ্র বাংলাদেশেও প্রায় এরকমই হবে, বেশি হতে পারে, আবার আমার থেকে কম হতে পারে, কাছাকাছি হবে। আমি আমার শিক্ষকরা তার রুটিন অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীর মোবাইল নম্বর আমার স্কুলে রেকর্ড আছে, উপবৃত্তির রেকর্ড থেকে তার নম্বরে ফোন দেওয়া হয় এবং ওইটা প্রত্যেকটা টিচারের রেজিস্টার করা থাকে। সে সাপ্তাহিক রুটিন অনুযায়ী তাকে পাঠদানের ব্যবস্থা করা হয়। টিভি এবং রেডিওর ব্যাপারটা, যেমন অনেক এলাকায় টিভি রেডিওর ডিশের লাইন থাকে না, রেডিওতে বিদ্যুৎ থাকে না, বিভ্রাট হতেই পারে, কিন্তু গ্রামের ছেলে মেয়ে টিভির সামনে বসলে সাধারণত শিক্ষায় মানে অনীহা থাকে। সেদিক থেকে আমরা আমাদের শিক্ষকদের মাধ্যমে সরাসরি যেটা মানে কানেক্ট করতে চাচ্ছি মোবাইলের মাধ্যমে শিক্ষক অভিভাবকদের আমরা ফোন দিয়ে রাতে এবং সকালে, যখন অভিভাবক বাড়ি থাকে, দিনে দিনে অনেক অভিভাবক কর্মে চলে যায় তার মোবাইল নিয়ে, এর জন্য যখন রাত্রে অভিভাবক বাড়িতে পৌঁছায় তখন ফোন দেওয়া হয়, আপনার ছেলেকে এই পড়াটা দেওয়া হয় এবং খাতায় লিখে রাখা হয়। 15 দিন পরে ওই অভিভাবকের কাছ থেকে আমরা খাতাটা কালেক্ট করি এবং মূল্যায়ন করে কোমলমতি শিক্ষার্থীদের না এনে অভিভাবকদের মূল্যায়নটা হয় ABCD ক্যাটাগরিতে। এখানে মূল্যায়নে যদি দেখা যায় কোন শিক্ষার্থী দুর্বল আছে চিহ্নিত করা হয়, সেক্ষেত্রে নিরাময়মূলক ব্যবস্থার জন্য আমরা আবার নির্ধারণ করি। আমরা আমাদের প্রধান শিক্ষকদের কাছ থেকে সাপ্তাহিক বা পাক্ষিক ভাবে তাদের রেজিস্টার গুলো নিয়ে ওটা চেক করি এবং আমরা ওটাকে পর্যালোচনা করি কোন শিক্ষার্থী কোথায় আছে এবং ওটাকে আমরা সিন করি, দেখি, তখন তাদের মতামত পরামর্শ দেওয়া হয়। ওই বাচ্চার বাড়িতে হোম ভিজিট করে তাকে নিরাময়ের ব্যবস্থা করা হয়। যদি কোনো অভিভাবক ফোন না ধরেন 1-2 দিন, তারপরে আমরা খোঁজ নেই যে কোথায় আছেন। ইভেন ওই এসএমসি কমিটির মাধ্যমে তাকে খোঁজ নেওয়া হয়, সভাপতি বা অভিভাবকদের মাধ্যমে তার বাড়িতে যে তার খোঁজ খবর নিয়ে কিন্তু আমরা পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছি। মারুফ স্যার যেটা বললেন যে টিভিতে এবং রেডিওতে, এটার পরিসংখ্যান আমি দিতে পারবো না এক্স্যাক্টলি, কিন্তু আমার শিক্ষকরা মোবাইলের মাধ্যমে যেটা করে আমি শতভাগ আমার 100% আমার মুখ করে প্রত্যেক শিক্ষার্থীর বাড়িতে ফোনের মাধ্যমে পাঠদান কার্যক্রম আমরা পর্যবেক্ষণ করছি এবং যে শিক্ষার্থী ফোন ধরে না বা অন্যত্র গমন করছে সেই রেকর্ড আমাদের কাছে আছে। ধন্যবাদ মারুফ স্যার। আমি যদি বিশেষভাবে আপনার ক্লাস্টারে যে ক্লাস্টারে দায়িত্বে স্যার আপনি আছেন, বা বিশেষ করে আপনি যেহেতু মুকসুদপুর উপজেলায় আছেন, আপনি সারা দেশের কথা যদি নাও বলতে পারেন, মুকসুদপুর
উপজেলা শিক্ষা অফিসের তথ্য নিশ্চয়ই আপনার সহকর্মীদের সাথে যখন একটি স্থানে বসেন, পারস্পরিক ক্লাস্টারের বিষয়গুলো আলাপ আলোচনা হয়। স্যার, আমি যে বিষয়টি আসলে আপনার দৃষ্টিপাত করতে চাচ্ছি বা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি স্যার, আপনি জানেন এবং নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে আমাদের দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে অধিকাংশ মানুষ কিন্তু দারিদ্র সীমার নিচে বসবাস করে। এবং সেক্ষেত্রে স্যার এছাড়াও যদি আমি আরো বলি যে অধিকাংশ মানুষ কিন্তু গ্রামে বাস করে। যদিও আমি মকসুদপুরের প্ল্যাটফর্মটি আসলে ভালোভাবে বলতে পারবো না, আপনি নিশ্চয়ই ভালো জানেন। তো যে পরিবারটি দারিদ্র সীমার নিচে বসবাস করে কিংবা কোন রকম দিন আনে দিন খায় এমন পরিবার নিশ্চয় অনেকেই আছে। তো সেই পরিবারের পক্ষে তো স্যার আপনার তার ছেলে মেয়ের কাছে একটি স্মার্টফোন কিংবা স্মার্ট ডিভাইস তুলে দিতে তো সম্ভব না। তাহলে ওই শিক্ষার্থীরা যে তাদের পাঠদানে মানে শিক্ষা গ্রহণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো আপনাদের ওই ধরনের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে আসলে কোনো চিন্তা ভাবনা করছেন কি স্যার? এক্স্যাক্টলি, আপনি একটা সুন্দর প্রশ্ন করছেন আমাকে। যেহেতু বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা মধ্যম আয়ের দেশে মানে পৌঁছানোর মানে যে ট্রেনে বা লাইন ছিলাম, এরই মাঝে করোনাকালীন দুর্যোগের কারণে পৃথিবী থমকে গেছে। কিন্তু আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে এই করোনাকালীন সময় বিশ্ব থমকে গেল, বাংলাদেশ থমকে যায়নি। কারণ মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে এবং আমরা অবশ্যই মধ্যম আয়ের দেশে পরিণত হব। স্যার, আপনি আমাকে যে প্রশ্নটা করছেন মারুফ স্যার, আমি আপনাকে বলি, প্রত্যেক পরিবারের কাছে অ্যান্ড্রয়েড সেট না থাকলেও কিন্তু আমাদের বাটন মোবাইল আছে। কারণ আমার উপবৃত্তির টাকাটা কিন্তু তার মোবাইলের মাধ্যমে আমরা সেন্ড করে থাকি শিওর ক্যাশের মাধ্যমে। এবং প্রত্যেকটা পরিবারের কাছে কিন্তু অ্যান্ড্রয়েড সেট না থাকলে একটা করে মোবাইল ফোন আছে অবশ্যই। আমরা তাদেরকে অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে না দেখতে পারলেও, আপনাকে আমি আগেও বলেছি, আমি রিপিট করছি মানে কথাটা, যে প্রত্যেকটা পরিবারকে আমরা মোবাইলের মাধ্যমে তার শিক্ষার্থীকে বা তার সন্তানকে কিভাবে পাঠটাকে এগিয়ে নেওয়া যায় সেদিকে আমরা সচেতন করছি। এবং যে বাচ্চার মোবাইল ধরে না, বন্ধ, সিমটা বন্ধ, সে বাড়িতে আমরা হোম ভিজিট, আপনি হোম ভিজিট বুঝবেন, হোম ভিজিট হচ্ছে আমার শিক্ষকরা বাড়িতে গিয়ে ওই বাচ্চার খোঁজ নিয়ে তার পড়ালেখার খোঁজ নিচ্ছে। আমরা 100 ভাগ সফলতা না পেলেও আমরা যেদিকে মানে মধ্যম আয়ের দেশ হিসাবে বা আমাদের যে উদ্যোগ, আমার প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যেভাবে আমাদের প্রতিনিয়ত মানে কোমলমতি শিক্ষার্থীদের মানে পাঠদানের ব্যবস্থা সচল রাখার জন্য যতটুকু করণীয়, আমার সচিব মহোদয়, আমার ডিজি মহোদয়, আমাদের প্রত্যেকটা বিভাগের উপপরিচালক মহোদয়, আমাদের ডিপিও মহোদয়, আমাদের শিক্ষা অফিসার মহোদয়গণ এবং আমাদের প্রধান শিক্ষকরা এবং সহকারী শিক্ষকরা তাদের আন্তরিকতার যতটুকু আছে নিংড়ে দিচ্ছেন আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য। এবং আপনি যেটা বলছেন, সমস্যা থাকবেই। এবং আমার মনে হয় না এখনো কোনো পরিবারের কাছে মোবাইল নাই। অ্যান্ড্রয়েড সেট না থাকতে পারে, কিন্তু মোবাইলের মাধ্যমে আমরা পাঠদানটা অব্যাহত রাখতে পেরেছি। এবং যে সকল বাচ্চার অভিভাবক মোবাইল ছিল না, আমরা তাদের কিন্তু মোবাইল কেনার মতো একটা পরিস্থিতি সৃষ্টি করেছি। এবং আমাদের যে সকল শিক্ষকদের কাছে অ্যান্ড্রয়েড সেট ছিল না, আমরা কিন্তু বলেছি আপনারা একটা অ্যান্ড্রয়েড সেট কিনেন জুম মিটিং এর মাধ্যমে। আমার ক্লাস্টার এবং আমার উপজেলায় 100 ভাগ শিক্ষকের কাছে এখন অ্যান্ড্রয়েড সেট আমরা জুমের মাধ্যমে সকল শিক্ষককে ইনক্লুড করেছি। এবং আমাদের শিক্ষকদের যে নির্দেশনা দেওয়া হয়, আমরা শুধু জুম মিটিং এর মাধ্যমে কথোপকথন শেষ করি না, আমরা কিন্তু তাদের রেকর্ড এইভাবে দেখতে চাই। আপনার রেকর্ড দেখান, আপনার রেজিস্টার দেখান, আপনাকে আমরা পড়া অনলাইনের মাধ্যমে আমরা প্রশ্ন করি, সে যখন উত্তর দিতে পারে তখন আমরা বুঝি না সে কর্মের মধ্যে আছে। আমরা ছাত্রছাত্রীদের জুমের মাধ্যমে ইনক্লুড করি, অভিভাবকদের করি, এসএমসি কে করি। এখন দেখা যাচ্ছে আমার উপজেলার চিত্রটা আমি বলছি, সমগ্র বাংলাদেশে আমার মনে হচ্ছে একইভাবে এগিয়ে যাচ্ছে। তারপরও বলবো, আমাদের সীমিত অর্থনৈতিক মানে উন্নয়নশীল দেশ হিসাবে আমাদের যতটুকু মানে সামর্থ্য আছে, আমরা যদি চেষ্টা করি, আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে পারবো। শিক্ষাই হচ্ছে জাতির উন্নয়নের মূল লক্ষ্য। এখন এর জন্য আমার মাননীয় সরকার প্রধান সরকার বাহাদুর যতটুকু অগ্রণী ভূমিকা রাখছে, আমি তাকে সাধুবাদ জানাই যে করোনাকালীন সময় উন্নত বিশ্ব যেভাবে শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে রাখছে, আমরা সেদিক থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে, দৃঢ় পদক্ষেপে আমরা এগিয়ে যাচ্ছি। আমার মনে হয় এভাবে এগিয়ে গেলে শিক্ষা ব্যবস্থা মানে সেরকম সমস্যাগ্রস্ত হবে না। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনি থাকবেন আমাদের সাথে। আপনার কাছে আমার অনেক কৌতূহলী প্রশ্ন জানার আছে,
বিশেষ করে যেহেতু আপনি প্রশাসনিক পর্যায়ে আছেন, আপনার কাছ থেকে শুনতেই চাই নানা ধরনের কথা, নানা সমস্যার কথা, এবং আমাদের শিক্ষকদের পক্ষ থেকে নানা জটিলতার কথাও। আপনি থাকুন স্যার আমাদের সাথে, আমি আসবো আবারই আপনার কাছে। আমি এ পর্যায়ে আমাদের আরেকজন অতিথি আমাদের কাউসার আহমেদ স্যার আছেন, মাদারীপুর থেকে যুক্ত হয়েছেন। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? স্যার আপনি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? কাউসার স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? কাউসার স্যার আপনি আপনি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? কাউসার স্যার আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ইয়েস স্যার, ইয়েস স্যার, জি শুনতে পাচ্ছি ধন্যবাদ স্যার। স্যার। হ্যাঁ জি ধন্যবাদ স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ, আমি শোনা যাচ্ছে। জি জি ধন্যবাদ স্যার। স্যার আমি আপনার কাছে যে হ্যাঁ বিষয়টি জানতে হ্যাঁ, আমি শুনতে চাচ্ছি। পাচ্ছি। জি স্যার, আমি হুম আপনার হুম, কাছে যে বিষয়টি জানতে চাচ্ছিলাম শোনা স্যার। যাচ্ছে, আমার কথা কি শোনা যায়? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি স্যার। আমি আপনার কাছে যে বিষয়টি স্যার আমি কথা জানতে। শুনতে পারতেছি স্যার, আমার কথা কি শোনা যায় স্যার? স্যার আমি শুনতে পাচ্ছি, আপনি আমার প্রশ্নটি শুনুন স্যার প্লিজ। স্যার আমি তো শুনতে, হ্যাঁ বলেন। স্যার আমি আসলে যে বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছিলাম শোনা স্যার, যাচ্ছে। আমরা যারা শিক্ষক আছি, এই করোনাকালীন সময়েও স্যার নেট, নিজেদের পরিবার পরিজন এর কথা না চিন্তা করে এবং আমাদের যার যার সাধ্য মতন স্যার অনলাইনে ক্লাস নিয়ে যাচ্ছি, এবং সবাই যে নিচ্ছি ব্যাপারটি তা না, কিন্তু কিছু কিছু শিক্ষক তো অনেক এগিয়ে। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের অনেক শিক্ষকই ক্লাসের ব্যাপারে অনেকটা অনেকেই কিন্তু সেঞ্চুরি করে ফেলেছে, অর্থাৎ শততম হুম, ক্লাসও কিন্তু অনেকে পার করে ফেলেছে। তো ইয়েস স্যার ইয়েস, আমি আমি যে বিষয়টি হুম হুম, জানতে চাচ্ছি আপনার কাছে, যে যেহেতু আমরা যারা শিক্ষক তারা একেবারেই মাঠ পর্যায়ে থাকি, এবং শিক্ষার্থী এবং অভিভাবকের সাথে আমাদেরই বেশি যোগাযোগ হয়। কিন্তু স্যার আসলে এই যে অনলাইনে পাঠদান তো আমরা নিচ্ছি, কিন্তু যাদের জন্য আসলে অনলাইন পাঠদান, তারা যাতে এই পাঠদানে অংশগ্রহণ করে, সেই সমস্ত শিক্ষার্থীদের সাথে আপনারা শিক্ষক হিসেবে কতটুকু যোগাযোগ রাখছেন, কিংবা এ ব্যাপারে অভিভাবকদেরকে আপনারা কতটুকু সচেতন করছেন স্যার? আসসালামু আলাইকুম। সুন্দর একটি আয়োজন আমাকে রাখার জন্য স্যারদের ধন্যবাদ। তো করোনা কোভিড-19 যখন 17 মার্চ স্কুল বন্ধ, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিলেন যে ঘরে বসে শিখি, এই শিক্ষা কার্যক্রম সারা বাংলাদেশ ব্যাপী পরিচালনা করার জন্য। তো আমরা যারা সকল শিক্ষকের কথা বলছি না আমি, যারা আইসিটি এক্সপার্ট এবং খুবই ভালো, আমরা প্রাথমিক পর্যায়ে সারা বাংলাদেশে আইসিটি জেলা অ্যাম্বাসেডর বা সেরা কন্টেন্ট নির্মাতা যারা আছি, আমরা কতিপয় উদ্যোগ নিলাম যে আমরা এখন শিক্ষার্থীর স্বার্থে, মূল উদ্দেশ্য হলো যে আমাদের শিক্ষার্থীরা যেন তাদের পড়ালেখায় পিছিয়ে না পড়ে, সেজন্য তাদের সাথে আমরা কি করলাম, বিভিন্ন অনলাইন স্কুলে অনলাইন পাঠদান কার্যক্রম শুরু করলাম রুটিন মাফিক। ঠিক আছে, ঘরে বসে শিখি বা বিভিন্ন অনলাইন পেজে বা বেতারে আমরা এই কার্যক্রমটা করার মূল উদ্দেশ্য হলো একজন শিক্ষার্থী যদি আমার এই পাঠটুকু সে শোনে, যে ন্যূনতম কিছু জ্ঞান অর্জন করো, সে আমি একটু লাভবান হব। আর হয়তো অনেক শিক্ষার্থীর কাছে অ্যান্ড্রয়েড মোবাইল নাই, কিন্তু আমরা শিক্ষার্থীদেরকে বিভিন্ন ভাবে তাদের সাথে সহযোগিতা করি, যে প্রাথমিক অবস্থায় যাদেরকে অ্যান্ড্রয়েড ফোন আছে, আমি তাদেরকে আমাদের স্কুলের নাম এবং কিভাবে দেখতে হয় ক্লাস, এগুলো আমি প্রাথমিক পর্যায়ে তাদেরকে শিখিয়ে দিছি। দ্বিতীয়ত, যে উপবৃত্তি সিঁড়ি আওতায় যারা সারা বাংলাদেশে শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পেয়ে থাকে, যে মোবাইল নাম্বারে, ওই মোবাইল নাম্বারে আমরা যোগাযোগ করি সন্ধ্যার পরে, যে তোমরা এই বইটা খোলো, আজকে এই পড়াটা পড়ো। তোমাদের যে পড়াটা তোমরা না পারবে, তোমরা লাল কালি দিয়ে বা কালো কালি দিয়ে দাগ দিয়ে রাখবে, আমরা আগামী কালকে সেটা ফোনের মাধ্যমে তোমাদেরকে সলভ করে দেব। আমরা এইভাবে
প্রত্যেকটা সাবজেক্ট পর্যায়ক্রমে অল্প অল্প ফোনের মাধ্যমে পড়া দিচ্ছি, প্লাস সেই সাথে ওই যে বাড়ির কাজগুলা আমরা নিয়ে নিচ্ছি। আবার দেখা যাচ্ছে কি সপ্তাহ বা 1 মাস পরে আমরা ওই আমাদের স্কুল এলাকায় আমরা ক্যাশপান এলাকায় যাই, যে সবার বাড়িতে না যেতে পারলেও কিছু কিছু বাড়িতে আমরা গিয়ে অবহিত করি যে আসলে ছেলেমেয়েরা তাদের গার্জিয়ানের সাথে কথা বলি, যে গার্ডিয়ানরা তাদের ছেলেমেয়েদেরকে সন্ধ্যার পর একটু পড়তে বসায় কিনা। হ্যাঁ, তারা অনেকে বলে যে হ্যাঁ, আমাদের ছেলেমেয়েদেরকে সন্ধ্যার পরে পড়তে বসে, আর যখন যেটা না পারবে আমার নাম্বারটা, আমাদের ফোন নাম্বারটা দিয়েছি, ফোনে যোগাযোগ করে। তো দেখা যাচ্ছে বাংলাদেশে তো আইসিটি উন্নত অনেকটা হয়েছে, তারপরেও গ্রাম অঞ্চলে নেটের সমস্যা, হ্যাঁ, বিভিন্ন যোগাযোগের সমস্যা, নেট থাকে না, বিদ্যুৎ থাকে না, অনেক সমস্যা হয়। তারপরেও আমরা চাচ্ছি যে করোনা সংকটকালীন সময় আমাদের শিক্ষার্থীর সাথে আমাদের শিক্ষা ব্যবস্থাটা ধারাবাহিকতা বজায় থাক, শিক্ষার্থীরাও কিছু শিখবে। আমাদের শিক্ষক হিসেবে আমাদের যে শিক্ষাদানটা, এই পদ্ধতিটা কিন্তু চলতে থাকে। হয়তো সারা বাংলাদেশে সকল শিক্ষক কিন্তু ঘরে বসে নাই, কোনো না কোনো শিক্ষক সে সে অনলাইনে ক্লাস না নিলেও সে কিন্তু মোবাইলের মাধ্যমে শিক্ষার্থীর সাথে যোগাযোগ করে এই পাঠগুলা নিছে। কিন্তু আমাদের একটু সমস্যা হয় যে নেট সংক্রান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আমাদেরকে এই নেটের ব্যবস্থাটা একটু করতেন, তাহলে আমরা একটু এই বিষয়ে একটু শিক্ষকরা একটু শান্তি পেলাম। আমি আমাদের এই অনুষ্ঠানে যিনি শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব আছেন, আমি তার মাধ্যমে এই প্রস্তাবটা রাখি যে শিক্ষকরা যদি এই সামান্য একটি নেটের ব্যবস্থা যদি করতো, তাহলে মনে হয় এই করোনা সংকটকালীন সময় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আরো উন্নত হয়ে যেত। স্যার, তারপরে পাঠ চলাকালীন যেহেতু সারা বাংলাদেশে এই কোভিড-19 যখন শুরু হইলো, সবার মনে একটা আতঙ্ক ছিল, কিন্তু বর্তমানে কিন্তু সেই আতঙ্কটা আর নেই। তারপরও শিক্ষা ব্যবস্থা আমরা চালিয়ে যাচ্ছি এবং আগামীতেও চালাবো। আহ স্যার, শোনা যাচ্ছে স্যার? জি ধন্যবাদ স্যার, আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আপনি নিশ্চয় জানেন আমাদের সাথে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আমাদের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় আছেন। তো উনি যদিও মুকসুদপুরে দায়িত্ব পালন করছেন, আর আপনি মাদারীপুরের শিক্ষক হিসেবে আছেন, কিন্তু একজন অভিভাবক হিসেবে তার কাছে আপনি আপনার সমস্যা বা ত্রুটির কথা বলতেই পারেন। উনি নিশ্চয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সেই বিষয়গুলো যদি যুক্তিযুক্ত হয় তাহলে তুলে আনবেন। তো আমি এখন আপনার কাছে জানতে চাইবো যে বিষয়টি, সেটি হচ্ছে যে এই যে আপনারা যারা করোনা ফাইটার হিসেবে শিক্ষাক্ষেত্রে অবদান রাখছেন বা অনলাইনে পাঠদান করাচ্ছেন, তো আপনি নিজে যেমন নিচ্ছেন, তেমনি আমি জানি আপনি অনেক প্ল্যাটফর্ম থেকে শিক্ষকদের একত্রিত করছেন, এবং সেই সমস্ত প্ল্যাটফর্মে শিক্ষকরা যাতে রুটিন ভিত্তিক নিয়মিত পাঠদান করান বা অনলাইনে বা লাইভে বা রেকর্ডিং ক্লাস দেন, সেই হিসেবে আপনি নানা রকমের ভূমিকাই পালন করছেন। তো স্যার, আমি যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো যে আসলে আপনারা কি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এই অনলাইন পাঠদান করাতে গিয়ে? স্যার, প্রাথমিক পর্যায়ে আমরা যে অনলাইন পাঠদানের সমস্যার ক্ষেত্রে আমাদের টেকনিক্যাল যে জিনিসগুলা, এগুলা আমরা নিজেরাই সাপোর্ট দিচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে যে পাঠদানের ক্ষেত্রে দেখা গেল কি ভালো রেজুলেশন ক্যামেরা, মানে কি স্মার্টফোনটা যদি ক্যামেরা ভালো থাকে তাহলে আমাদের পাঠদানে একটু ভালো হয়। স্মার্টফোনের ক্যামেরার রেজুলেশনের সমস্যার কারণে অনেক সময় পাঠদানে বিঘ্ন হয়। যেমন ঘরে বসে শিখে পেয়ে আগে কিন্তু রেকর্ড ক্লাস হইতো, ওখানে যদি সাধারণ মোবাইলে ভিডিও ক্লাস, কিন্তু ওখানে রেজুলেশনের সমস্যা হইতো। পরবর্তীতে এটা চেঞ্জ করা হয়েছে। তো আমরা চাচ্ছি যে আমাদের প্রধান সমস্যা হলো অনলাইনে যখন আমরা পাঠদান করি নেট থাকে না, নেটের সমস্যা 1 নম্বর। দ্বিতীয়ত যে আমরা যে সারা বাংলাদেশে শিক্ষার্থী প্লাস গার্ডিয়ান এদের সাথে যে যোগাযোগ করতে গেলে আমাদেরকে প্রতিটা মাসে কমপক্ষে 4 থেকে 5 হাজার টাকা খরচ হয়ে যায়। হ্যাঁ, এটাও তো আমাদের একটা বড় ধরনের সমস্যা। তো আমরা ঘরে বসে শিখি, বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। দেখা যাচ্ছে স্যার, আমি 3-4টা পেজ নিজে চালাই, এবং আমি কয়েকটা পেজের অ্যাডমিন, প্লাস আমি আমি আমার ক্লাস প্রায় 150তম ক্লাসে চলবে। আগামী 30 তারিখের পর থেকে শুরু হবে। এখন তো পূজাকালীন বন্ধ। তো আমি মাদারীপুর অনলাইন নামে আমরা প্রথম শুরু করি, তারপরে আকাশ আমার পাঠশালা,
বাংলাদেশ অনলাইন আলোকিত, গর্বের শিক্ষা এবং বিভিন্ন পেজেই কার্যক্রম গুলো আমরা চালিয়ে থাকি, এবং শিক্ষকরা যে টেকনিক্যাল গুলো জানে না তাদেরকে শিখাই। কিন্তু আমাদেরকে মূল সমস্যাটা কি? টেকনিক্যালের সমস্যা, যারা আমরা শিক্ষক অনেকে জানি না। দ্বিতীয়ত, অনেক শিক্ষক সে অনেকের স্মার্টফোন নাই, শিক্ষক কিন্তু স্মার্টফোন নাই, সেই স্মার্টফোনের অভাবে ক্লাসও নিতে পারতেছে না। প্লাস আরো বড় সমস্যা হলো যেটা বললাম, যে নেট নেট থাকলেও অনেক সময় নেটে কাজ করে না। হুম এমন আমরা যেমন আমাদের ডিসি মহোদয় মাদারীপুর ম্যাম আমাদেরকে আইসিডি জেলা অ্যাম্বাসাডার নিয়ে প্রত্যেক মাসে একটা মিটিং করে। ওনারা বলছে যারা করোনাকালীন সংকটকালীন সময় করোনা যুদ্ধ হিসেবে অনলাইনে ক্লাস কার্যক্রম পরিচালনা করছেন, তাদের জন্য সরকারিভাবে একটা সিমের ব্যবস্থা করবে, যেখান থেকে ডাটা গুলা কালেকশন করবে। আমাদের এই আশ্বাসটা দিছে। তাই বলে আমরা কিন্তু ঘরে বসে থাকি না, আমাদের নিজের বেতনের টাকা খরচ করেও আমরা এই কার্যক্রম পরিচালনা করছি। স্যার, ধন্যবাদ স্যার। নিশ্চয়ই আপনারা যারা এই মহান পেশার সাথে যুক্ত আছেন, নীতি নৈতিকতার বাইরে থেকেও আপনারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের শিশুদের শিক্ষার কথা চিন্তা করে। কিন্তু স্যার আসলে আমি যদি আপনাকে জানতে চাই, যেহেতু আপনি সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন, তো নিশ্চয়ই আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আপনার প্রতিষ্ঠান প্রধান। তো আপনি আপনার প্রতিষ্ঠান প্রধান থেকে কি আসলে কোনো সহযোগিতা বা প্রেরণা পেয়ে থাকেন স্যার? প্রতিষ্ঠানে আমার যে প্রধান শিক্ষক হেড স্যার, উনি উনার স্কুল থেকে আমাকে একটা হোয়াইট বোর্ড দিয়েছেন, যে হোয়াইট বোর্ড নিয়ে তো আর হলো টেকনিক্যাল যে আমাদের স্কুলের যে ল্যাপটপ প্লাস সাউন্ড সিস্টেম এগুলা যা ছিল, ওইগুলা দিয়ে আমাদের হেডমাস্টার আমাদেরকে সার্বিক সহযোগিতা করতেছে স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার। আপনি থাকুন আমাদের সাথে, আমরা আসবো। আমরা আবারও আমাদের শ্রদ্ধাভাজন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় আমাদের শিহাব স্যারের কাছে যাব। স্যার, আপনি জানেন স্যার, আমরা আমাদের যে সমস্ত শিক্ষকরা স্যার এই অনলাইনে পাঠদান নিয়মিত করে যাচ্ছেন স্যার। তো এই পাঠদান করতে গিয়ে শিক্ষকরা যে নানা প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছেন, সে বিষয়টি নিশ্চয়ই আপনার কাছে আছে। নানা মাধ্যমে আপনি পেয়েছেন, কিংবা অনেক শিক্ষকের সাথে আপনার সরাসরি এই কথা বলে আপনি বিষয়টি নিশ্চিত হয়েছেন। কিন্তু স্যার আমি যদি আসলে জানতেই চাই, যুগের এই পরিবর্তনে ডিজিটালের যে হাওয়া আসলে বইতে শুরু করেছে, নিশ্চয়ই স্বাভাবিক পরিস্থিতি আসলে ডিজিটালের এই যে হাওয়াটা, এটি নিশ্চয়ই হারিয়ে যাবে না। তো আপনি স্যার যদি বলতেন যে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে এই যে ডিজিটালের যে ছোঁয়াটা আমাদের শিক্ষা ক্ষেত্রে লাগলো স্যার, এটাকে আরো এগিয়ে নেওয়ার জন্য স্যার আপনারা প্রশাসনিক পর্যায় থেকে কোনো চিন্তা ভাবনা করছেন কি স্যার? ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। আমার স্যার শিক্ষক যে কথাটা বললেন যে কিছু সমস্যা আছে, আসলেই কাজ করতে গেলে সমস্যা থাকবেই। যুদ্ধক্ষেত্রে আমরা হচ্ছি কোভিড-19 যোদ্ধা, এই শিক্ষা পরিবারের। যুদ্ধক্ষেত্রে গেলে জীবন বাজি রেখে কাজ করতে হয়। আমিও একজন যোদ্ধা। আমি একটা ইউনিয়নের ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করি। যখন ফার্স্ট পর্যায়ে আমাদের কোভিড-19 শুরু হলো, আমরাও ঘরে ঘরে দুর্যোগ কালীন সময়ে প্রধানমন্ত্রী নির্দেশিত খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি নিজের যান বাজি রেখে। আমার শিক্ষকরাও কিন্তু নিজের যান বাজি রেখে ঘরে ঘরে গিয়ে শিক্ষার্থীদের খোঁজ খবর নিচ্ছেন, কিন্তু নিজের জীবনের মায়া ত্যাগ করে করোনাকালীন সময়। এর জন্য আমার স্যাররা আমার মনে একজন অগ্রগামী সৈনিক হিসেবে কাজ করেছেন। এবং এক্ষেত্রে আমি মাননীয় প্রধানমন্ত্রীর যে চিন্তা ভাবনা, এটা বাস্তবায়নের জন্য আমরা কিন্তু আমার প্রাথমিক শিক্ষা পরিবার কাজ করে যাচ্ছে, শুধুমাত্র রাষ্ট্রনায়কের কথা বাস্তবায়নের জন্য। এদিক দিয়ে আমি আশা করি, আমি একজন কর্মকর্তা হিসেবে এটা বলতে পারি না, আমাদের শিক্ষকদের অনেক সমস্যা আছে, এগুলো সমাধান করা দরকার। যেহেতু আমাদের সম্পদ সীমিতর মধ্য থেকে আমাদের কাজ করতে হবে, এদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি আমার শিক্ষকদের বলি, যেহেতু বিদ্যালয় খোলা থাকলে আপনার বিদ্যালয়ে যেতে হতো, বিদ্যালয়ে যাওয়া আসার পথে আপনার কিছু খরচ হতো, প্রতিদিন আপনার যাতায়াত ভাড়া লাগতো, এদিকটাও খেয়াল রাখতে হবে। এবং আমাদের শিক্ষকরা যে তার নিজ খরচে মানে ইন্টারনেট ক্রয় করে শিক্ষার্থীদের যে পাঠদান কার্যক্রমটা পরিচালনা করছেন, এদিকটাও আমরা লক্ষ্য করতেছি। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বা অভিভাবকদের ফোন দিতে যে স্যার বললেন যে মাসে 4 থেকে 5 হাজার টাকা খরচ হচ্ছে, এটা বাস্তবিক। যে প্রত্যেক শিক্ষক যারা আমাদের অভিভাবকদের সাথে যোগাযোগ রক্ষা করে, একজন অভিভাবককে ফোন দিলেই যে তার সাথে কথা শেষ করা যাবে 1 মিনিটের মধ্যে, তা না। তার বাচ্চাকে পড়া দেওয়ার জন্য, পড়া নেওয়ার জন্য 2, 4, 5 মিনিট তার সাথে কথা বলতে হয়।
এই জন্য আসলে তার আর্থিকভাবে সে মানে মানে আর্থিকভাবে অনেক টাকা ব্যয় হচ্ছে, এদিকে লক্ষ্য রাখতে হবে। আরেকটা কথা হচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রত্যেকটা বিদ্যালয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদানের জন্য মানে কম্পিউটার প্রদান করেছেন, মাল্টিমিডিয়া প্রজেক্টর এগুলো দিয়েছে। এবং যাদের ল্যাপটপ মাল্টিমিডিয়া এবং প্রজেক্টর আছে তারা কিন্তু ইন্টারনেটের জন্য একটা মানে আর্থিক সাহায্য পেয়ে থাকে আমার জানা মতে। সেদিক থেকে ওই টাকাটা যত মানে সঠিকভাবে ব্যবহার করতে পারে প্রধান শিক্ষক আমাদের শিক্ষকদের মাধ্যমে, মানে ইন্টারনেটের মাঝে। এবং আমাদের দিদি মহোদয় আমাদের অতিরিক্ত সচিব তাজুল ইসলাম স্যার বলেছেন, স্লিপের প্ল্যান থেকে স্লিপের খরচ থেকে এই যে করোনাকালীন সময় যে সকল শিক্ষক অনলাইনে ক্লাস নিচ্ছেন তাদের ইন্টারনেট ক্রয় বাবদ কিন্তু টাকা খরচ করা যাবে। এটা মানে সে মৌখিকভাবে নির্দেশনা দিয়েছেন। এদিকে আমি আমার সকল শিক্ষকদের, প্রধান শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করব, যেহেতু আমার কোমলমতি শিক্ষার্থীদের পিছিয়ে স্লিপের টাকাটা ব্যয় করার কথা আকর্ষণীয় পাঠদানের মাধ্যমে, সেজন্য যদি কোনো টাকা পয়সা খরচ হয় মানে ইন্টারনেটের মাধ্যমে, সেজন্য এই দিকটা লক্ষ্য রাখবেন। আমার যে সকল শিক্ষক অনলাইনের মাধ্যমে পাঠদান করছে নিরলস ভাবে, তাদেরকে আর্থিক সহযোগিতা করার জন্য আমরা ইতিমধ্যে আমার জেলায় একটা মানে আহ আমার শিক্ষকরা আবেদন করছিলেন আমাদের সংস্থাপনের ডিডি মহোদয়ের কাছে। তখন বললো যে স্যার আমরা একটা সার্টিফিকেটের মানে দাবি রাখলো। তখন সাথে সাথে আমাদের সংস্থাপনের ডিডি মহোদয় জনাব দিলার হোসেন স্যার সুযোগ্য শ্রদ্ধা সর্বজন শ্রদ্ধীয়, সে আমার ডিপিও কে নির্দেশ দিল এদের জন্য তুমি সার্টিফিকেটের ব্যবস্থা করো। তখন সকল শিক্ষক আন্তরিকতার সাথে সাধুবাদ জানিয়েছে যে করোনাকালীন সময় অনলাইনে যারা পাঠদান করে তাদের একটা সুন্দর স্যার আমি আপনার সাথে একটু যুক্ত স্যার আমি আপনার সাথে একটু যুক্ত করতে চাই স্যার। স্যার আপনি জানেন যে এই যে করোনার কারণে আপনার একটি প্রতিষ্ঠানে কর্মরত যে শিক্ষক, ধরেন আমাদের এই যে কাউসার স্যারকে যদি বলি, উনি যে প্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় আছেন, উনি কিন্তু এই করোনাকালীন সময়ে অনলাইন পাঠদান বাস্তবায়নের ক্ষেত্রে উনি কিন্তু শুধু আর ওই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের কাছেই কাউসার স্যার হিসেবে কিন্তু আর পরিচিত নন। উনি কিন্তু এখন সারা বাংলাদেশের কোমলমতি ছাত্রছাত্রীদের শিক্ষক হয়ে গেছেন। কিন্তু এই যে শিক্ষক হতে গিয়ে যারা আমাদের এই যে করোনা যোদ্ধা, নিজেদের জীবনের কথা চিন্তা না করে আপনার করোনাকালীন সময় নিজেদের সেফটির কথা না ভেবে পরিবার পরিজনকে সময় না দিয়ে আপনার এই যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বা শিক্ষার এই যে বাস্তব চিত্রটা ফুটিয়ে তুলছে স্যার, সেই সমস্ত করোনা ফাইটার বা আমাদের এই যে মানুষ গড়ার কারিগর শিক্ষকদের নিয়ে আসলে কি আপনাদের কোনো পরিকল্পনা বা ভাবনা আছে স্যার? পরিকল্পনা আমাদের যতটুকু মানে পরিকল্পনা বলতে, যে সকল শিক্ষকরা অনলাইনে এই পাঠদান কার্যক্রম মানে পরিচালনা করছেন তাদের তালিকা অবশ্যই মানে উপজেলা শিক্ষা অফিস, জেলা কর্মকর্তা এবং বিভাগে আমরা প্রেরণ করেছি। আমার উপজেলার কথা বলি, যে সকল শিক্ষক আমার উপজেলা 30 জন শিক্ষক অনলাইনে নিয়মিত পাঠদান করেন, রুটিন করা আছে গোপালগঞ্জ অনলাইন স্কুল নামে। আমার জেলায় শতাধিক শিক্ষক প্রতিদিন রুটিন অনুযায়ী পাঠদান করে থাকেন। আমার এক সহকর্মী গোপালগঞ্জ অনলাইন স্কুলের অ্যাডমিন হিসেবে কাজ করেন। ইতিমধ্যে সে তার সততা এবং সুনামের সহিত এবং তার দক্ষতার সহিত আমার গোপালগঞ্জ অনলাইন পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং সর্বাধিক সর্বমহলে প্রশংসা দাবি রেখেছে। আমাদের গোপালগঞ্জের ডিসি মহোদয় মাদারীপুরের কাউসার স্যারের কথা মতো একমত, গোপালগঞ্জের ডিসি মহোদয়ও আপনার মাদারীপুরের ডিসি মহোদয়ের মতো মানে যে সকল শিক্ষক অনলাইনে প্ল্যাটফর্মে কাজ করছেন তাদের নিয়ে ওরিয়েন্টেশনের একটা কোর্স করেছেন এবং যারা এই কাজ করতেছেন তাদের মানে মানে সে মানে প্রশংসার যে যতটুকু প্রাপ্য সে দেওয়ার চেষ্টা করেছেন। এবং আসলে আমাদের বললাম স্বাদ আছে সাধ্য নেই, যেহেতু করোনাকালীন সময় অর্থনৈতিক মন্দার মধ্যেও আমরা এগিয়ে যাচ্ছি, এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপর আমি যারা এই নিরলস পরিশ্রম, শুধু মারুফ স্যার যেটা বললেন যে শুধু আমার শিক্ষকরা কিন্তু নিজ উপজেলায় না, আমার শিক্ষকরা নিজ উপজেলায় না থেকে আমার শিক্ষকরা সমগ্র দেশ, স্যার দেখা যাচ্ছে, সরি মারুফ স্যার দেখা যাচ্ছে, আমাদের শিক্ষকরা সমগ্র দেশব্যাপী তার শিক্ষা ব্যবস্থাকে ছড়িয়ে দেওয়ার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। সাথে তাদের আমাদের যে সহকর্মীরা সহকারী উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার এবং ডিপিও স্যাররা যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা বাস্তবায়নের জন্য আমাদের নিরলস ভাবে যে কাজ করে যাচ্ছি, আমরা আসলে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য ওদিকে না তাকিয়ে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানে অগ্রগতি মানে বৃদ্ধির জন্য এদিকে তাকিয়ে আমরা কাজ করছি।
যেহেতু পাঠদান ব্যবস্থাতে বিঘ্ন না ঘটে, শিক্ষা ব্যবস্থা যাতে ব্যাহত না হয়, দেশ যত পিছিয়ে না পড়ে, শিক্ষা যে অগ্রগামিতা সেটা যেন ট্রেন থেকে লাইনচ্যুত না হই আমরা, এজন্য কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। ধীরে ধীরে যদি এরকম পরিস্থিতি থাকে, যদি বিশ্ব থেকে করোনা একদিনে যাবে না বা কোনো রোগী একদিনে যায়নি, এটা নিরাময় ব্যবস্থা হবে, কিন্তু দূরীকরণ হবে না, এটা নিয়ন্ত্রণ করতে পারবো। এদিকে লক্ষ্য রেখে আমরা ভবিষ্যতে অনলাইনের মাধ্যমে পাঠদান চলতে পারে। অনলাইনের মাধ্যমে এখন যেমন আমরা সমগ্র দেশে লাইভ প্রোগ্রামের মাধ্যমে আমাদের কথোপকথন সবাই শুনছে, মতামত দিচ্ছে, আমরাও সকলের কথা শুনবো বা জানবো। এদিক থেকে সরকার চিন্তা ভাবনা করবে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেহেতু আমাদের গোপালগঞ্জে আসেন, আমি যে প্ল্যাটফর্মে যাব আপনাদের কথা তুলে ধরবো এবং আপনাদের সমস্যাগুলো আমি নোট ডাউন করেছি, আমি আপনাদের কথাগুলো বলবো। ধন্যবাদ। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, আরেকটি বিশেষ প্রশ্ন আপনার কাছে রাখতেই চাই স্যার, যে বিষয়টি আপনার সোশ্যাল মিডিয়া বা নিউজ পোর্টাল মাধ্যমে আমরা জেনে থাকি বা আমাদের অনেক শিক্ষকের সাথে কথোপকথনের মাধ্যমে জানতে পারি স্যার। স্যার, আপনার নিশ্চয় আপনিও অবগত আছেন বিষয়টি নিয়ে। তার আগে স্যার আপনাকে একটু জানাতেই চাই যে আমাদের নাসরিন বিনতে ইসলাম নামে আমাদের এক প্রধান শিক্ষিকা আছেন। উনি কিন্তু আপনার আমাদেরকে জানিয়েছেন কমেন্টে যে উনি প্রধান শিক্ষক হিসেবে ওনার সহকর্মীদের আপনার মিনিট কিনে দেন, যাতে সে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারেন। স্যার, এটিকে আপনি কিভাবে দেখছেন স্যার? আমি নাসরিন বিনতে ইসলাম স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার কোন স্কুলের বা কোন জেলার আমি জানি না, স্যারের অ্যাড্রেসটা পেলে ভালো হতো। আমি আপনার এই মেসেজটা আমি সমগ্র দেশের বা সমগ্র প্রধান শিক্ষকদের মানে কাছে পৌঁছে দিতে যাচ্ছি লাইভ প্রোগ্রামের মাধ্যমে। আপনার এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং শিক্ষার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ এবং মানে কি বলবো, একটা মানে সুন্দর মানে কি বলবো উদ্যোগ। যদি সকল প্রধান শিক্ষক এভাবে তার সহকর্মীদের বা তার সহকারীদের মানে মিনিট কিনে দেওয়ার ব্যাপারে বা তার মোবাইলে রিচার্জের মাধ্যমে এই টাকাটা স্লিপ থেকে ব্যয় করতে, আমার মনে হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটাকে দ্বিমত পোষণ করবে না। সে যে টাকাটা খরচ হবে জুমের মাধ্যমে, আমার শিক্ষকরা যে টাকাটা শিক্ষার্থীদের মাঝে ব্যয় করছেন, এটা স্লিপ থেকে সে মেটানোর মানে ইচ্ছা করলে তার কর্মকর্তাদের সাথে আলোচনা করে তার ব্যয় একটা নির্ধারণ করতে পারে। এদিকে যাতে শিক্ষার্থীদের এই টাকাটা যেন আবার মিস ইউজ না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। মোবাইলের টাকাটা স্যার, আমি আপনাকে আরো একটু সংযুক্ত করবো যে এই নাসরিন বিনতে ইসলাম ইনি কিন্তু একজন প্রধান শিক্ষিকাই না, তিনি কিন্তু একজন মা কিংবা কোনো সংসারের গৃহিণী। স্যার, এই যে নারী হিসেবে সংসারে কিন্তু আমাদের যে সামাজিক প্রেক্ষাপটে একজন নারীকে কিন্তু অনেক দায়ী দায়িত্ব পালন করতে হয়। এর পাশাপাশি স্যার একটি প্রতিষ্ঠান চালানো, এবং আপনি নিশ্চয় জানেন স্যার যে আপনাদের সাথে অফিসেও কিন্তু একজন প্রধান শিক্ষককে অনেক দায়িত্ব এবং অনেক অফিসিয়াল কাজকর্মের সাথে যুক্ত হতে হয় স্যার। স্যার, এত কিছুর ভিতর দিয়েও আপনি জেনে খুশি হবেন, আমি যতটুকু জানি, আমার সে জানাটা কম বেশি হতে পারে, আমি যতটুকু জানি এই নাসরিন বিনতে ইসলাম এনে 100+ কি 100 কাছাকাছি এমনটি কিন্তু অনলাইনে ক্লাস নেওয়া হয়ে গেছে স্যার। স্যার, এই যে শিক্ষকদের যে অবদানগুলোকে স্যার আপনি আসলে যদি একটু সংক্ষেপে বলতেন স্যার। আমি আবারও নাসরিন বিনতে ইসলাম স্যারকে ধন্যবাদ জানাচ্ছি তার এই উদ্যোগকে, এবং একটা কথা মাথায় রাখতে হবে, সকলকে প্রচারই প্রসার। এই নাসরিন বিনতে ইসলামকে আজকে আমরা মানে আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে নয়, তার কর্মদক্ষতা এবং তার উদ্যোগ সারা দেশব্যাপী সকল শিক্ষকের মাঝে মানে উদ্দীপনা হিসেবে কাজ করবে। যেহেতু সে যেভাবে তার নিজেকে প্রসারিত করছেন প্রচারের মাধ্যমে, আমি চাই যে ঘরে ঘরে সকল শিক্ষক সমগ্র বাংলাদেশের সকল শিক্ষকে নাসরিন ম্যাডামের এই উদ্যোগ দেখে অনুকরণীয় করে অনুসরণ করবেন। এবং ম্যাডামকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তার এই মানে উদ্যোগকে। এটা একটা শিক্ষার জন্য মানে একটা মানে কি বলবো প্রসারিত মানে মানে সুন্দর একটা উদ্যোগ। এবং সে একজন মা হিসেবে এই করোনাকালীন সময়ে নিজেকে ঘরের মধ্যে মানে বন্দি না রেখে সমগ্র দেশের শিক্ষার্থীদের শিক্ষক হিসেবে সে কাজ করেছেন। এজন্য তাকে আমি সমগ্র দেশের প্রাথমিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমি চাই প্রত্যেকটা বিদ্যালয়ের শিক্ষক নাসরিন বিনতে ইসলামের মতো হোক, প্রত্যেকটা প্রধান শিক্ষক নাসরিন বিনতে ইসলামের মতো তার সহকর্মীদের এভাবে সহযোগিতা করুক এবং ঘরে ঘরে নাসরিন বিনতে ইসলাম জন্ম হোক।
ধন্যবাদ নাসরিন ম্যাডামকে এবং আপনাকে। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার আপনাকে আমি আরো একটু তথ্য শেয়ার করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের কুমিল্লা থেকে গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আর একজন সহকারী শিক্ষিকা আপনার লুৎফুন্নাহার লিপি আপা, যিনিও আপনার ১৭তম ক্লাসের গৌরব অর্জন করেছেন এবং তিনি নানামুখী কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছেন। মারুফ স্যার শুনতে পাচ্ছেন? মারুফ স্যার, মারুফ স্যার কি ডিসকানেক্ট? মারুফ স্যার, মারুফ স্যার, কাউসার স্যার আছেন লাইনে? কাউসার স্যার লাইনে আছেন? কাউসার স্যার? স্যার আন্তরিকভাবে দুঃখিত, আমাদের আমি একটু সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। তো স্যার আপনি যে কথাটি বলছিলাম যে কুমিল্লার লুৎফুন্নাহার লিপি আপা সহকারী শিক্ষক গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উনি একজন নারী হিসেবে কিন্তু তার সংসারে অনেক দায়িত্ব পালন করতে তিনিও কিন্তু ১৭তম ক্লাসের গৌরব অর্জন করেছেন। এছাড়া আজকে আমাদের আলোচনায় অতিথি হিসেবে আমাদের উপস্থিত থাকার কথা ছিল, নেটওয়ার্ক ত্রুটির কারণে তিনি বারবার সংযোগটি দেওয়ার চেষ্টা করলেও সফল হচ্ছেন না। আমাদের নাসরিন সুলতানা প্রধান শিক্ষক, উনিও আপনার দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বিভিন্ন প্ল্যাটফর্মে অনলাইন ক্লাস নেওয়ার ক্ষেত্রে। স্যার আপনাকে আপনার সামনেই আমি এই সমস্ত করোনা ফাইটারকে শিক্ষার আলো পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সেই সাথে সাথে স্যার আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতেই চাই স্যার, আপনি নিশ্চয়ই এই বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং সহকারী শিক্ষকরা এই বিষয়টি নিয়ে নানা ভোগান্তির শিকার হচ্ছে। স্যার আপনি জানেন যে ডিপিএড সনদ অর্জন, শিক্ষকতা যোগদানের পরবর্তীতে আগে যেটা ছিল স্যার সিএনএড, এখন সেটা ডিপিএড হয়েছে। তো ডিপিএড সনদ অর্জন করার পর একজন শিক্ষকের কিন্তু বেতন বৃদ্ধি পাওয়ার কথা ছিল, কিন্তু স্যার আমরা বিভিন্ন মাধ্যমেই যেটা জানতে পারছি যে ডিপিএড সনদটি অ্যাড হওয়ার ফলে অনেকেরই বেতন কমে যাচ্ছে। স্যার স্যার শিক্ষকদের এই যে আর্থিক ক্ষতির বিষয়টা আপনারা কিভাবে দেখছেন স্যার? ধন্যবাদ আপনাকে। এই জায়গায় আমি আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে কথা বলা ঠিক না। আমি ডিপিএড প্রশিক্ষণ এবং সিএনএড প্রশিক্ষণে যে প্রশিক্ষণটা হয় এর কারিকুলাম নিয়ে আমার প্রশ্ন আছে। আমিও বিভিন্ন প্রশিক্ষণ অংশগ্রহণ করেছি, আমিও নেপে ফাউন্ডেশন ট্রেনিং করেছি, আমিও ওই প্ল্যাটফর্মে আলোচনা করেছি। আমার যে শিক্ষকরা শ্রেণী পাঠদান করে থাকে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, ডিপিএড হোক সিএনএড হোক, সেখানে যদি আমার এই কারিকুলাম গুলা অন্তর্ভুক্ত থাকতো, মানে শ্রেণী পাঠ্যপুস্তকগুলো সেগুলো না থাকে, ডিপিএড এবং সিএনএড যে কারিকুলাম বা পাঠ্যপুস্তক যেগুলো পাঠদান করানো হয় ওগুলো আমার মনে হয় না যেগুলো প্রাথমিক স্তরে সেরকম কোনো কাজে লাগে। আমি চাই আমার মতামত থাকবে ও সকল স্তরে, প্রাথমিক স্তরে যে সকল পাঠ্যপুস্তক কারিকুলাম আছে এইগুলো নিয়ে প্রশিক্ষণ দেওয়ার মতো অবস্থা করা, এবং ডিপিএড এবং সিএনএড প্রশিক্ষণে যে সকল কারিকুলাম এগুলা মানে সংস্কার করা দরকার। এবং আমাদের শিক্ষকরা আসলে বিভিন্ন ক্ষেত্রে আর্থিকভাবে বলেন বা আমলাতান্ত্রিক জটিলতা বলেন, যেটাই বলেন, বা নিয়মের মধ্যে শিক্ষকদের অনেক মানে ভোগান্তি পোহাতে হয়। যেমন 10 বছর পার হলে যে উচ্চতর ধাপ এবং টাইম স্কেল, সিলেকশন গ্রেড যেটাই বলেন, আমাদের বৈষম্য বিভিন্ন প্রকারের দেখা যায় এবং জটিলতার কারণে আইনের ফাঁক ফোকর দিয়ে একবার দেখা যাচ্ছে বিভিন্ন সময় চিঠি আসতেছে টাইম স্কেল ফেরত দিতে হবে সদ্য জাতীয়গণ বিদ্যালয়ে,
আবার বলতেছে টাকা ফেরত দিতে হবে। আবার উচ্চতর 10 বছর পার হয়ে গেছে যাদের, তাদের উচ্চতর ধাপে হচ্ছে না। যেমন 8 সালে যারা চাকরি, 18 সাল পার হয়েছে এখনো তারা উচ্চতর ধাপ পাচ্ছে না। এরকম ঊর্ধ্বতন নির্দেশনা না আসলে এটা আমাদেরও মানে সমাধান করা সম্ভব না। একটা যুগোপযোগী আইন করা দরকার। আমাদের এটা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আছেন, তারা দেখবেন আমাদের যারা আইন প্রণেতা এবং আমাদের যারা শিক্ষকদের কথা চিন্তা করেন, আমাদের শিক্ষকদের কথা চিন্তা করে যারা মানুষ গড়ার কারিগর, কোমলমতি শিক্ষার্থীদের যারা নিরলস পরিশ্রম করে আজকে দেশ যারা নেতৃত্ব দিচ্ছে, তারাও আজকেও কিন্তু প্রাইমারি থেকে পাশ করে আজকে উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে কিন্তু দেশ পরিচালনা করতেছে। আমার সমগ্র দেশের যারা লাইভ প্রোগ্রামে আছেন তাদের সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে যে আমাদের মাননীয় সরকার প্রধান যে যেখানে আছেন তাদের কাছে আমাদের এই কথা পৌঁছে দেওয়া যে আমাদের প্রাথমিক স্তরের শিক্ষকরা মানে যেভাবে দেশের শিক্ষার্থীদের জাতিগড়ার কারিগর হিসেবে গড়ে তোলে, তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। উন্নত বিশ্বে শিক্ষকরাই শীর্ষে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। দেশ এগিয়ে নিতে হলে শিক্ষক এবং শিক্ষা পরিবারের সাথে যারা সংযুক্ত এবং শিক্ষা কর্মকর্তা তাদেরকে সব দিকে সহযোগিতা করলে আমার মনে হয় দেশ উন্নত বিশ্বের সাথে শিক্ষা দিকে এগিয়ে যাবে, এই আশাবাদ আমার আপনাদের সাথে। এবং বিপিএড সনদ অর্জন করার পরে তাদের সার্ভিস বহিতে বা চাকুরির বহিতে এটা মানে সংযুক্ত হওয়ার পর বেতন কমে যায়, এই ধারণাটা আমরাও জানি। আসলে এটা হচ্ছে আপনার আইনের আইনের মাধ্যমেই হয়। আইনের মাধ্যমে এটা তো হঠাৎ করে কমে যাবে না। এটা আপনার যেভাবে আইন প্রণয়ন করা হয়েছে সে আলোকে আর কি বেতনটা তার উচ্চতর মানে ধাপে যে জায়গা পড়বে সেভাবে তার বেতনটা নির্ধারণ করা হয়। এটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা সমাধান এর জন্য আমি যে ফর্মে যাব এই কথাটা আমি আপনাদের প্রশ্নটা রাখবো। একজন স্যার আমাদের চিটাগাং থেকে একজন সম্মানিত আপনার অধ্যক্ষ মহোদয় নাসির উদ্দিন স্যার আপনার কাছে একটি প্রশ্ন করছেন, নিশ্চয়ই আপনি পর্দায় দেখতে পাচ্ছেন স্যার, এটি সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলতেন স্যার। What are you doing as an AUO now in crisis of নাসিরউদ্দিন স্যার, আমরা সহকারী উপজেলা শিক্ষা অফিসার, আমাদের প্রতিদিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষর যে আমাদের তথ্যগুলো চায় আপনাদের, যে আপনারা শিক্ষকরা পাঠদান, অনলাইনে পাঠদান, শিক্ষার্থীদের সাথে পাঠদান, বিভিন্ন উপবৃত্তির তথ্য এবং আপনাদের মানে এসএমসি মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য এবং আপনারা কতগুলো জুম মিটিং করলেন, আপনাদের বিভিন্ন তথ্য, শিক্ষকদের গ্রেডুয়েশনের তথ্য, শিক্ষকদের মানে আপনার স্থায়ীকরণের তথ্য, এভাবে আমাদের প্রতিনিয়ত 5 থেকে 7টা তথ্য আমাদের পূরণ করতে হয় ক্লাস্টার ওয়ারি। আমরা আমাদের শিক্ষকদের ক্লাস্টার ভিত্তিক যে সকল শিক্ষকরা আছে তাদের সাথে যোগাযোগ করতে প্রতিনিয়ত সকাল 9টা থেকে বিকাল 5টা না রাত 8টা 7টা পর্যন্ত আমাদের কাজ করতে হয়। আমাদের প্রতিদিনের আপডেট ঊর্ধ্বতন কর্তৃপক্ষর আপনাদের তথ্যগুলো আমরা কালেক্ট করে কনসুলেট করে আমার উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে জেলায় প্রেরণ করি, জেলা থেকে বিভাগে, বিভাগ থেকে আমার ডিপিতে যায়। সমগ্র দেশের চিত্রটা কিন্তু আমাদের মাধ্যমে একত্রিত হয়ে পুঞ্জীভূত হয়ে সমগ্র দেশের চিত্রটা একটা প্ল্যাটফর্মে চলে আসে। এই জন্য এখানে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। আপনার কাছে জি, আমি একটা পরিবার, এই শিক্ষা পরিবার আমার মনে আমরা একটা তৃণমূল স্তর থেকে সহকারী শিক্ষক থেকে আমার মাননীয় সচিব পর্যন্ত আমরা একটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। সেখানে আমার সহকারী শিক্ষক হচ্ছে রুট লেভেলে, যেটা হতে হবে স্তম্ভটা হবে শক্ত, সেই স্তম্ভ শক্ত হলে আমার সমস্ত ভবনটা হবে কি স্থায়ী। এই জন্য আমি চাইবো আমার তৃণমূল থেকে আপ টু বটম সব লেভেল পর্যন্ত আমাদের কি হবে যুগোপযোগী একটা নীতিমালা, যুগোপযোগী মানে আমাদের সকলের সুযোগ সুবিধা বৃদ্ধির দাবি থাকবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে। এবং সবার সুস্থ উজ্জ্বল প্রজ্জ্বল এবং ভবিষ্যৎ মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার আপনি আছেন আমাদের সাথে, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসেছি স্যার। আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতেই চাই স্যার, যে বিষয়টি আমাদের পূর্ববর্তী আলোচনাতে অনেক বক্তাই বলে গেছেন স্যার, সেটি হচ্ছে যে আপনি জানেন যে আমাদের অনেক করোনা ফাইটার আমাদের শিক্ষকরা যেমন নিরলস ভাবে অনলাইনে পাঠদান নিয়ে যাচ্ছেন, তেমন স্যার একটি বিরাট অংশ আমাদের শিক্ষক অনেকেই তো পিছিয়ে আছে, সেটি বয়সের কারণে কিংবা ডিভাইসের সাথে সংযুক্ত হতে না পারার কারণে কিংবা অভ্যাসগত বিষয় না থাকার কারণে আমাদের অনেক শিক্ষক কিন্তু এই যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ক্লাস নেওয়া বা অনলাইন মাধ্যম বা ইলেকট্রনিক্স ডিভাইস
এগুলোর সাথে যেন এক ধরনের বসবাস করে গড়ে উঠতে পারছেন না। কিন্তু স্যার আপনি জানেন নিশ্চয় যে, বা আপনি আমার সাথে একমত হবেন যে আগামী যে দিনগুলো আসছে, কিংবা আমি যদি ধারণাই করি যে আগামী 2-4-5 বছরের ভিতরে আসলে যদি আপনারা ইলেকট্রনিক্স ডিভাইস বা কম্পিউটার বা অনলাইন বা নেটওয়ার্ক সম্পর্কে যদি আসলে ধারণা না থাকে স্যার, তাহলে তো শিক্ষকতা পেশাটি চালিয়ে নিয়ে যাওয়াটা তো ওই শিক্ষকের পক্ষে কষ্টকারী হবে স্যার। স্যার সেক্ষেত্রে আপনি এই পিছিয়ে পড়া শিক্ষকদের জন্য কি বলবেন স্যার? ধন্যবাদ আপনাকে আরেকটা সুন্দর প্রশ্ন করার জন্য। আমি যে সকল বিদ্যালয়ে আমার ল্যাপটপ, মাল্টিমিডিয়া এবং প্রজেক্টর পেয়েছে, প্রত্যেকটা বিদ্যালয়ের শিক্ষকদের মানে আইসিটি ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। আমি আমার উপজেলার কথা আপনাকে বলি। আমার উপজেলার প্রত্যেকটা ক্লাস্টার বলতে আমার ক্লাস্টারে যেমন 25টা বিদ্যালয়, 25টা বিদ্যালয় থেকে আমি 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করছি, যে কমিটির আহ্বায়ক হচ্ছে আমি। আমার আইসিটি যে এক্সপার্ট শিক্ষক আছে তাদের নিয়ে আমি একটা টিম করেছি। প্রত্যেকটা বিদ্যালয়ে একজন করে শিক্ষক আছেন আপনার প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক। ওই শিক্ষক ওই বিদ্যালয়ের সকল শিক্ষককে তার মানে আঙ্গিকে মানে আইসিটি বিষয়ে মানে প্রশিক্ষণ না, যাতে সম্যক ধারণা দেওয়ার জন্য যতটুকু সহযোগিতা করার দরকার। তারপরেও আমরা যদি না পারি, আমাদের সহযোগিতা অথবা আমার উপজেলা যে সকল প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক আইসিটিতে এক্সপার্ট, আমরা তাদের মাধ্যমে এই সমস্যাটা ওভারকাম করার চেষ্টা করি। যদি কোনো শিক্ষক অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে জুম মিটিংটা আসলে প্রথম দিকে আমরাও প্রথমে জুম মিটিং এ কিভাবে অ্যাটেন্ড করতে হয়, মিউট আনমিউট কিভাবে কথা বলতে হয়, কিভাবে মানে এটা আমরাও কনফিউশনে ছিলাম, এটা দেখেছি। এখন আমরা করতে করতে অভ্যস্ত হয়েছি। আমার শিক্ষকরা এরকম এখন মানে পারদর্শী, আমাদের থেকে ভালো করে আমার শিক্ষকরা। এখন যে সকল শিক্ষক অনলাইনে পাঠদান করে তাদের কিন্তু আমরা প্র্যাকটিসের ব্যবস্থা করি। আগে আমার যে সকল শিক্ষক অনলাইনে ক্লাস নেয়, আমরা তাকে একটা মানে রিহার্সেলের ব্যবস্থা করি, মডেল স্কুলে এনে আগে তাকে একটা ক্লাস নেই, এটা মডিফাই করি, তাকে ক্লাসটা অবজারভেশন করি, তার কোথায় ল্যাক আছে, কোথায় ভালো আছে, দুর্বল দিক সবল দিক চিহ্নিত করে তারপরে তার পাঠটা আমরা অনলাইনে মানে লাইভ প্রোগ্রামে প্রচার করি। কিন্তু স্যার তাহলে কি আমি বলতে পারি স্যার যে যেমন আপনারা এই যে শিক্ষকদের বিষয় ভিত্তিক ট্রেনিং দিয়ে থাকেন, কিন্তু অনলাইন পাঠদানের ক্ষেত্রে তো আসলে তেমন কোনো প্রশিক্ষণ এখনো পর্যন্ত হয়নি, বা হওয়ার প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করিনি। তাহলে কি আমরা কি এখন এই যে স্যার শিক্ষকদের অনলাইন পাঠদানের উপরে কোনো প্রশিক্ষণের কথা ভাবছেন স্যার? এক্স্যাক্টলি, এটা আমি ভাবলে তো হবে না, আমার উদ্বোধন কর্তৃপক্ষের ভাবতে হবে। আপনি সুন্দর প্রশ্ন করছেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে যারা আমাদের এই লাইভ প্রোগ্রামে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার যে সকল শিক্ষক অনলাইনে পাঠদান মানে অব্যাহত রেখেছেন এই কোভিড-19 এর মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে সংসারের মায়া ত্যাগ করে, আমার উদ্বোধন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ থাকবে। ইউআরসিতে যেরকম একটা ট্রেনিং এর ব্যবস্থা থাকে, বিষয়ভিত্তিক ট্রেনিং এর ব্যবস্থা থাকে, অনলাইনে ক্লাসের উপর যদি একটা ট্রেনিং এর ব্যবস্থা করা হয়, যে সকল শিক্ষক মানে পাঠদান করছেন এবং এদের মাধ্যমে যে সকল শিক্ষক এখনো পিছিয়ে আছেন অনলাইনে ক্লাস নেওয়ার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য যদি প্রত্যেকটা শিক্ষক অনলাইনে ক্লাস নেওয়ার প্রতি আগ্রহ দেখায়, তাহলে কিন্তু আমার মনে হয় দেশ এগিয়ে যাবে এবং প্রত্যেকটা শিক্ষার্থী এই অনলাইন ক্লাস অংশগ্রহণ করবে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার, আপনি আমাদের সাথেই থাকুন। আমি আরেকটি বার আপনার কাছে আসবো একেবারে শেষ বেলায়। তো একেবারে শেষ পর্যায়ে আমি কাউসার স্যারের কাছে আসলে শেষ প্রশ্ন, স্যার আপনি যদি একেবারে আমাদের শেষ পর্যায়ে এসে এক লাইনই একটু বলতেন যে একজন শিক্ষক হিসেবে কিংবা করোনা ফাইটার হিসেবে আপনি যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছেন, কিংবা সারা বাংলাদেশের সকল আপনার শিক্ষকের একজন এই মুহূর্তে যদি আমি আপনাকে প্রতিনিধি মনে করি, তাহলে সকল শিক্ষকের পক্ষে আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কি কি বিষয় প্রত্যাশা করেন, যে বিষয়গুলো পেলে আপনি কিংবা আপনার সহকর্মীরা শিক্ষক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে একটি অংশগ্রহণমূলক অনলাইন শিক্ষা ব্যবস্থা আগামী দিনে আরো গতিশীল করতে পারতেন স্যার? ধন্যবাদ স্যারকে। যে আমি যেটা বলছি যে আমরা যারা সারা বাংলাদেশে এই করোনা যোদ্ধা, করোনা ফাইটার বা কোভিড-19 যেদিন থেকে শুরু হলো তারপর থেকে শিক্ষার্থীর স্বার্থে, মূলত শিক্ষার্থীর সাথে যে অনলাইন ক্লাস বা বিভিন্ন যোগাযোগের মাধ্যমে শিক্ষার্থীর সাথে এবং শিক্ষার্থীর গার্ডিয়ানের সাথে আমরা যোগাযোগ রাখছি শিক্ষার স্বার্থে। এই জন্য যে আমাদের যে সমস্যাগুলো আছে যোগাযোগ করার জন্য দেখা যাচ্ছে যে আমাদের মূল সমস্যা হলো আর্থিক। দ্বিতীয়ত আর্থিক গিয়ে হয়তো আমাদের অনলাইন পাঠ দিতে গেলে আমাদের একটা মোবাইল স্ট্যান্ড কিনতে হয়েছে, ক্যামেরা স্ট্যান্ড 1400-1500 টাকা দামের। আবার ভালো রেজলিউশনের একটা ক্যামেরা লাগতেছে, আবার ডেস্কটপ লাগতেছে, হোয়াইট বোর্ড লাগতেছে, মার্কার লাগতেছে, আর বড় বড় একটা খরচ হলো নেট কিন্তু অনেক আমার প্রতি মাসে আমার 60 জিবি আমার চলে যায়।
6 GB নিচে আর হয় না, এবং কমপক্ষে 700 থেকে 1000 মিনিট খরচ হয়। হ্যাঁ, তাই দেখা যাচ্ছে যে কি এই যে যে খরচটা, এটাই কিন্তু মূল সমস্যা। এই খরচটা যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা যেভাবেই হোক এর একটা ব্যবস্থা করতো, অত আরো শিক্ষকরা কিন্তু আরো উৎসাহী হয়ে আরো ভালো কিছু করার জন্য আরো চেষ্টা করতো। স্যার, ধন্যবাদ স্যার। আপনার কাছে আমার একেবারেই আছে শেষ প্রশ্ন। শিক্ষার আপনি জানেন স্যার, আমি নিজেও একজন শিক্ষক এবং আমার ওয়াইফও আপনাদের সাথে প্রাথমিক শিক্ষায় নিয়োজিত আছেন, এবং আমার পিতা একজন মাধ্যমিক পর্যায়ের সিনিয়র টিচার। তো আপনি আমি আপনাদের পরিবারেরই একটি অংশ স্যার। আমি যে শুধু আপনার এই শিক্ষার আলোর নির্বাহী সম্পাদক হিসেবে আছি শুধু তাই না, আমি নিজেও অনলাইনে ক্লাস নিয়ে থাকি, এবং আমার প্রতিষ্ঠানের অনলাইনে যাবতীয় কার্যক্রম আমি আপনাদের প্রেরণা এবং দোয়াতে দেখাশোনা করছি। আমার কর্তৃপক্ষ মহোদয়, আমার প্রিন্সিপাল মহোদয়ের সহযোগিতায় এবং তার পরামর্শ এবং তার প্রেরণা নিয়ে। তো আমি জানি যে আসলে কোন কোন জায়গাগুলো সমস্যা এবং কোন কোন জায়গাগুলো উত্তরণ করলে আমাদের শিক্ষকরা আরো বেশি আপনার নিজস্ব প্রচেষ্টায় এই অনলাইন শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাবে। তো আপনি আমি একেবারেই স্যার আপনার কাছে শেষ প্রশ্ন করবো কাছে স্যার, এই যে শিক্ষার আলো স্যার, আমাদের কোনো চাওয়া পাওয়া নেই, কোনো প্রাপ্তির আশা নেই, কিংবা কোনো প্রতিদান আপনি বলতেই পারেন যে শিক্ষার আলো সবসময় প্রতিদানহীন ভালোবাসায় বিশ্বাস করে। আমরা এই যে করোনাকালীন সময়ে আপনাদের মতো গুণী শিক্ষক যারা দেশের বিভিন্ন প্রান্তে থেকে, যেমন বরগুনা পাথরঘাটা থেকে আপনি যদি পঞ্চগড় পর্যন্ত ধরেন, তাহলে প্রত্যেকটি জায়গায় আপনাদের মতন একজন করোনা ফাইটার কিন্তু তৈরি হয়েছে, যাদেরকে এখন শিক্ষাক্ষেত্রে আইকন হিসেবে অনেকেই অভিহিত করেছেন, কিংবা কেউ করোনা ফাইটার হিসেবে বা করোনা যোদ্ধা হিসেবে নামকরণ করেছেন। তো স্যার, আমরা সবসময় আপনাদের কথা বলি, আমরা কথা বলি শিক্ষার্থীদের কথা, আমরা কথা বলি আমাদের অভিভাবকের করণীয় নিয়ে। কারণ আপনি জানেন যে এই মোবাইল একটি সময় শিশুদের হাতে দেওয়া অনেকটাই নিষিদ্ধ ছিল, কিংবা আমাদের প্রশাসনিক পর্যায় থেকেও চিঠি ইস্যু করা ছিল। কিন্তু আজকে সময়ের বিবর্তনে কিংবা করোনার এই মহামারীর কারণে আমরা কিন্তু সেই শিশুদের হাতে স্মার্টফোন তুলে দিচ্ছি। তো এই স্মার্টফোনটি তুলে দেওয়ার ক্ষেত্রে আমরা যতটা না উৎসাহী, তার চেয়ে বেশি সতর্কতা অবশ্যই আমাদের প্রয়োজন। কারণ আপনি জানেন আমাদের ইয়াং জেনারেশন মিস ইউজ হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। আপনি যখন স্মার্টফোনটি ওই সন্তানের হাতে তুলে দিচ্ছেন, সেই স্মার্টফোনটি প্রপার ইউজ হচ্ছে কিনা বা সে শুধুমাত্র পড়াশোনার কাজে ব্যবহার করছে কিনা, এটি দেখভাল করার দায়িত্ব কিন্তু আপনার ওই অভিভাবকের। কারণ একজন শিক্ষক বা একজন শিক্ষা অফিসার আর প্রত্যেক ছাত্রছাত্রীর বাসায় গিয়ে এটি দেখভাল করতে পারে না। তো সেক্ষেত্রে অভিভাবকরাও নিশ্চয়ই এই সমস্ত দায়িত্ব পালন করবেন। আমরা এই সমস্ত কথা নিয়ে প্রতিনিয়ত আপনাদের নিয়ে এই শিক্ষার আলোর পর্দায় এই ধরনের আলোচনা করে থাকি। তো আজ আপনি এই শিক্ষার আলোর আলোচনা অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগলো, এবং শিক্ষার আলোর এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন স্যার? ধন্যবাদ স্যারকে। তো আজকের যে সুন্দর একটা প্রোগ্রাম, আমি হয়তো করোনার সংকটকালীন সময় শিক্ষক এবং শিক্ষা অফিসার কিন্তু আমরা যা জীবনে কিছু শিখি নাই, কিন্তু করোনায় কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে এবং অনেক কিছু দিয়েছে। ঘরে বসে থাকলেও আমরা অনেক কিছু শিখতে পারছি যা আমরা বাস্তব জীবনে কিন্তু শিখি নাই। কিন্তু করোনা সংকটকালীন সময় আমরা অনেক কিছু শিখেছি ভার্চুয়াল ভাবে, যা বলে শেষ করা যাবে না। তো স্যার আমাকে যে কথা বলছেন যে শিক্ষকদের সমস্যা বা আমাদের সমস্যা হয়তো একদিন এই করোনার দুর্যোগ কেটে যাবে, আমরাও চাই এটা বাস্তব জীবনে আমরা শিক্ষার্থী নিয়ে ফিল্ডে বা সরাসরি পাঠদানের কার্যক্রমে চলে যাব। তো আজকে যে এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে শিক্ষার আলো পেজে, আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু বিভিন্ন অনলাইন ক্লাসও কম নেই, প্লাস বিভিন্ন টক শো তো কম থাকি। আমি কিন্তু এই যে শিক্ষার আলো পেজে আমি এই প্রথমেই কিন্তু এই টক শোতে আজকে আমি উপস্থাপন করলাম, এবং আমাকে আমন্ত্রণ জানাইছে আমাদের নাসরিন সুলতানা ম্যাডাম। উনি কিন্তু ওনার সাথে কিন্তু আমি পিটিআই করি 2005 শিক্ষাবর্ষে, 5-6 শিক্ষাবর্ষে মাদারীপুর পিটিআই, ঠিক আছে। উনি আমাকে বলার পরে এগুলো করেছে। আমি কিন্তু সারা বাংলাদেশে গত বছর যখন 1 এপ্রিল 2019 সালে আমরা এটিআই কর্তৃপক্ষের সাথে মিটিং করি, তখন বদিউর রহমান স্যার ছিল সিনিয়র আইএমএ। উনি আমাদেরকে একদিনে একটা কর্মশালা করেছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রে। সারা বাংলাদেশে প্রাথমিক শিক্ষক, হ্যাঁ হ্যাঁ, সারা বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের যে আইসিটি বৃদ্ধিকরণ, আমরা এই পর্যায়ে মাঠ পর্যায়ে 64 জেলা পর্যায়ে কাজ করছি। আমি ভাবছি এবার মুজিব শতবর্ষে
প্রতিটি থানা থেকে 10 জন করে আইসিটি জেলা অ্যাম্বাসেডর নির্বাচনের কাজ করব। আগামী 1 তারিখ থেকে এটা আমরা চালু করছি। তো এই আজকে যে টক শোকে আমাকে আমন্ত্রণ করার জন্য স্যার এবং এই শেষের এই পেজের অ্যাডমিন বা আমার সহকারী উপজেলা শিক্ষা অফিসার শ্রদ্ধেয় স্যার, তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং তারা আমার গুরুজন, তাদের পাশে পেলে আমরা আরো ইনশাল্লাহ বাংলাদেশকে আরো উন্নত করতে অনেক কিছুই করতে চেষ্টা করতে পারবো স্যার। কারণ আমাদের টাইম তো সংক্ষেপে শেষ করছি। আমার ধন্যবাদ বিকেলে স্যার। একটা প্রোগ্রাম আছে উপজেলা চেয়ারম্যানের সাথে। ধন্যবাদ স্যার, আপনি আমাদের সাথে আরেকটু থাকুন, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এ পর্যায়ে আমাদের স্যার শেষ শ্রদ্ধাভাজন করছি। সহকারী শিক্ষা অফিসার মহোদয় আমাদের শিহাব খান স্যারের কাছে যাব। স্যার, আপনি যদি একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের জন্য কিছু পরামর্শ দিতেন, এবং এক্ষেত্রে অভিভাবকরা কি কি ধরনের ভূমিকা পালন করতে পারে, যদি একটি লাইনে আপনি আসলে একটু তুলে ধরতেন। এবং একেবারেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাই স্যার, সেটি হচ্ছে যে আপনি জানেন স্যার যে আমাদের এই যে স্মার্ট ডিভাইসে নেট কানেকশন পেলে কিন্তু অনেক রকম মাধ্যম চলে আসে। তো আপনার সেক্ষেত্রে ইয়াং জেনারেশন আপনার এই যে প্রপার ইউজ থেকে বিচ্যুতি হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায়। তো সেক্ষেত্রে আপনার শিক্ষার্থীদের হাতে আমরা যে স্মার্টফোনটি নিশ্চিন্তে তুলে দেব, তো সেক্ষেত্রে একজন অভিভাবকের কি কি আসলে নজরদারিতে রাখা উচিত বা কতটুকু সচেতনতা থাকা উচিত, আপনি এক লাইনে বলবেন স্যার। ধন্যবাদ। এই প্রশ্নটা আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। এক্ষেত্রে সমস্যা হয় আমরা সর্বসময় কিন্তু দেখি বিজ্ঞানের সুফল এবং কুফল, সবকিছুর একটা জিনিসের পজিটিভ এবং নেগেটিভ সাইড থাকে। আমাদের শুধু পজিটিভ সাইড দেখলেও হবে না, নেগেটিভ সাইডটাও লক্ষ্য করতে হবে। হ্যাঁ, এখন ব্যবহার হচ্ছে, আমি আমার ডিভাইসটা কিরকম ব্যবহার করছি, আমি সুফল না কুফলের দিকে যাচ্ছি, আমি ভালোর দিকে যাচ্ছি না খারাপের দিকে যাচ্ছি। আমার প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা শিক্ষক, প্রত্যেকটা বাবা মায়ের উচিত হবে আমার সন্তান আমার অ্যান্ড্রয়েড সেটটা, আমার ল্যাপটপটা, আমার মোবাইলটা, আমার ডিভাইসটা শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করছে না গেম খেলতেছে না অন্য সাইডে আছে, এদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ আমার ব্যবহারের উপর ডিপেন্ড করতে হচ্ছে আমি শিখবো কি শিখবো না। এই কনসেন্ট্রেশনটা থাকলে পরে আমার সুফলই ধরে নিতে হবে। বিজ্ঞানের যেমন সুফলতা আছে, কুফলতা আছে, সাইড ইফেক্ট আছেই। হ্যাঁ, আমার একেবারে শতভাগ সফলতাও এটা ধরে নেওয়া যাবে না। আমার কুফলতার আলোকে আমি বলছি, আমার অভিভাবকদের, আমার শিক্ষার্থীদের, কোমলমতি শিক্ষার্থীদের অধিকতর সচেতন করতে হবে। এই মোবাইলটা যেহেতু শিক্ষার্থীদের হাতে দেওয়া উচিত না। আমার করোনাকালীন সময় এটাই হচ্ছে আমার শিক্ষার মাধ্যম। এখন এই মাধ্যম থেকেও আমি তাকে বিচ্যুত করতে পারতেছি না, কারণ আমি তার কাছে পড়া পৌঁছে দেওয়ার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে আমার অ্যান্ড্রয়েড সেট। তাছাড়া তার আমি ডোর টু ডোর যেতে পারতেছি না। এজন্য একে সুফল হিসেবে ব্যবহার করার জন্য আমি সকল অভিভাবক, সকল কোমলমতি শিক্ষার্থী এবং যারা এর সাথে জড়িত এই অনলাইন স্কুল পরিচালনার ক্ষেত্রে সবাইকে আমার আবেদন থাকবে, যখন পাঠদান করবেন সকল শিক্ষার্থী এবং সকল অভিভাবকের উদ্দেশ্যে একটা বাণী থাকবে, আমার এই সেটটা যেন শিক্ষার ক্ষেত্রে ব্যবহৃত হয়, অন্যদিকে ব্যবহৃত না হয়। এতটুকু মতামত থাকবে। আর ফারুক স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ স্যার। স্যার, আপনার কাছে একেবারে আমার শেষ প্রশ্ন স্যার, আপনি একজন শিক্ষা কর্মকর্তা হিসেবে আছেন, আপনি নিশ্চয়ই খেয়াল রাখছেন, এবং সে হিসেবে আমরা আপনাকে আজকে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আপনার কাছ থেকে মূল্যবান অনেক কথাই শুনলাম, যেটি আমাদের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য অনেক অনুকরণীয় ও পরামর্শ বা নির্দেশনা হিসেবে কাজ করবে এবং তাদের প্রেরণা যোগাবে। তো স্যার, আপনার কাছে আসলে যে বিষয়টি জানতে চাই, আপনাকে একটু বলেই রাখি, 2016 সালে শিক্ষার আলো .com শিক্ষা বিষয়ক অনলাইন পত্রিকা হিসেবে শিক্ষকদের নিয়ে কাজ শুরু করে স্যার। তো করোনাকালীন সময়ে আমরা যখন একেবারেই ঘরে বসেছিলাম স্যার, তখন আমার ব্যক্তিগত উদ্যোগে বা ভিন্ন ও একটা ভাবনা থেকে আমি স্যার এই যে শিক্ষকদের নিয়ে, যারা সারা দেশের গুণী শিক্ষক এবং আপনাদের মতন প্রশাসনিক পদে আপনারা যারা আছেন, তাদেরকে নিয়ে আমরা প্রতিনিয়ত স্যার এই আলোচনা অনুষ্ঠান করছি, যাতে আমাদের শিক্ষকরা আরো প্রেরণা পায়
এবং তারা মানসিকভাবে ভেঙে না পড়েন, এবং আমাদের শিক্ষার্থীরাও অনেক কিছু জানতে পারে, এবং আমাদের অভিভাবকরাও তাদের করণীয় কি, এছাড়া একটা সামাজিক আন্দোলন গড়ে ওঠে অনলাইন পাঠদান সম্পর্কে, সে বিষয়ে শিক্ষার আলো প্রতিনিয়ত এই শিক্ষা বিষয়ক আলোচনা করে যাচ্ছে। তো আজ এই আলোচনা অনুষ্ঠান এসে আপনার কেমন লাগলো, এবং শিক্ষার আলোর উদ্যোগকে আপনি কি বলবেন? আমি আই এম হাইলি প্লিজড ফর ইউর নাইস কমেন্ট। আপনি যে উদ্যোগটা নিয়েছেন, এরকম উদ্যোগ যদি আমার বাংলাদেশের সূর্য সন্তানরা নিত, তাহলে আর্থিক লাভবানের দিক চিন্তা না করে এরকম আপনার যে উদ্যোগ, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তার যে দূরদর্শী চিন্তা, সেই মানে চিন্তাকে আপনি তৃণমূল পর্যায়ে পৌঁছে দিচ্ছেন, এবং তার যে চিন্তা ভাবনা শিক্ষার জন্য প্রত্যেকটা বাচ্চা শিখবে, এবং প্রত্যেকটা বাচ্চা জানতে পারবে করোনাকালীন সময় ঘরে বসে। সেই উদ্যোগটাকে আপনি বেগবান, এবং আমার শিক্ষকদের অনলাইন প্ল্যাটফর্মে একীভূত করার জন্য যে একটা গ্রুপ করেছেন, এর জন্য আপনাকে আমার শিক্ষা পরিবারের পক্ষ থেকে, এবং যেহেতু আপনি একজন শিক্ষক, এবং শিক্ষা পরিবারের আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য, এবং শিক্ষকদের মতামত নিয়ে এদের সমস্যার সমাধানের জন্য সারা দেশে লাইভ প্রোগ্রাম করার জন্য এরকম আয়োজন আরো ভবিষ্যতে এবং প্রতিনিয়ত চলবে এই আশাবাদ রাখি। এরকম আপনার যে ত্যাগ, আপনার যে সময়, মানে আপনার অত্যন্ত প্রস্তুতির জন্য, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার উজ্জ্বল প্রজ্জ্বল এবং জয়যুক্ত জীবন কামনা করি, এবং এরকম প্রোগ্রামে আবার আমাদের অংশগ্রহণের সুযোগ দিলে আমরাও মানে চেষ্টা করবো আপনার এই অংশগ্রহণ করার জন্য এবং আমাদের মতামত দেওয়ার জন্য। এবং আমি আমার আজকে যে শ্রোতারা ছিলেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যারা ধৈর্য সহকারে এই দীর্ঘ সময় আমাদের কথা শুনছেন, এবং আমাদের কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা যদি কিছু থাকেন, আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আধার কেটে আবার আসবে আলো, এবং আমাদের কোমলমতি শিক্ষার্থীদের পথচলা নাই, আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভরে উঠবে। নিশ্চয়ই আমরা ফিজিক্যালি আবার ছাত্রছাত্রীদের নিয়ে একই প্ল্যাটফর্মে পাঠদান করতে পারবো, এবং আমাদের কোমলমতি শিক্ষার্থীদের সুন্দর চেহারাগুলো বা তাদের সাথে বসে আমাদের এই পাঠদান কার্যক্রম চালিয়ে নেব। তো আপনারা স্যার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, এবং একই সাথে আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্য যে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে বা আপনাদের মূল্যবান সময়কে একটি সাইডে রেখে আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তুলে ধরেছেন, যা শুনে এবং জেনে অনেক শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক উপকৃত হবে। তো স্যার এই কামনায় আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে কোনো এক সময় শিক্ষার আলোর পর্দায়। ধন্যবাদ স্যার। সবাই ভালো আল্লাহ হাফেজ। আল্লাহ ভালো থাকবেন, সবার সার্বিক সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।